ওয়ার্কশপ। তো কোড রিফ্যাক্টরিং সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে আজকে আমাদের মাঝে আছে দুজন ইনস্ট্রাক্টর। ইন্ট্রোডিউসিং আওয়ার টুডেস ইনস্ট্রাক্টর সাদমান জাহিন ভাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এট ওয়েলডেভ, অ্যান্ড শোয়েব আহমেদ ভাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এট সেফালো। আমি এখন জাহিন ভাইকে রিকোয়েস্ট করব উনি ওয়ার্কশপটা কন্টিনিউ করার জন্য। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, ফার্স্ট অফ অল কোড রিফ্যাক্টরিং সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয়, আমাদের এই যে কন্টেস্টটা কোড রিফ্যাক্টরিং, এটা কাইন্ড অফ নিউ এবং হচ্ছে অনেকগুলা ইউনিভার্সিটি লাস্ট 2-3 ইয়ার্সের মধ্যে এই কোড রিফ্যাক্টরিংটা স্টার্ট করছে। সো সেই হিসাবে নিউ হিসাবে আসলে অনেকের কাছে আসলে এটা একটা কিউরিয়াস ব্যাপার যে এটা আসলে কেন বা কি কারণে এবং এটার আসলে ফ্রুটফুলনেসটা কোথায়। সো ফার্স্টে বলতে হয় যে সফটওয়্যার ডেভেলপমেন্টে আসলে কোড রিফ্যাক্টরিং এর গুরুত্বটা অনেক বেশি এবং হচ্ছে একটি কোড যখন আমরা লিখি কোড বেস সফটওয়্যারে, তো ওই কোড বেসটা রিডেবল হওয়াটা খুবই জরুরি। কারণ হচ্ছে একটা সফটওয়্যারে প্রচুর ডেভেলপার কাজ করে। সো আলটিমেটলি একজন সেই কোডটা লেখার পরে এটা মেনটেন করতে কিন্তু আমাদের প্রচুর, মানে আমরা একটা কোড বেস অনেক দিন ধরে মেনটেন করি, এটা ডেভেলপমেন্টের কোড। সো একটা রিডেবল কোড বেসে আমি নতুন রিকোয়ারমেন্ট আসলে সেটা ফিক্স করতে খুব ইজি হয়। সো সেই জন্য কোড রিফ্যাক্টরিংটা খুবই জরুরি। এই জন্য সবাই আসলে এটা নেসেসিটি ফিল করে যে এটা হচ্ছে আমাদের ফ্রেশার লেভেলে জুনিয়র হিসাবে অ্যাকচুয়ালি এটার সাথে ইন্ট্রোডিউস করা। তো বেসিক্যালি আমি যেসব কোড রিফ্যাক্টরিং কন্টেস্টে ফেস করছি, দেখা গেছে যে কোড রিফ্যাক্টরিং এর দুইটা পার্ট থাকে। একটা পার্টে হচ্ছে আমাদের ফার্স্ট 3 ওয়ার্ডস কোড স্পেল ডিটেক্ট করতে দেয়। সো কোড স্পেলে হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাস, সেই ক্লাসগুলো থেকে আমাদের হচ্ছে যেসব স্মেলগুলো থাকে কোডের অ্যাকচুয়ালি সেগুলো আমাদেরকে ফিক্স করতে হয়। এছাড়া হচ্ছে আর্কিটেকচারাল রিলেটেড কিছু স্মেল থেকে আমরা আর্কিটেকচারাল ফিক্স দেই। সো এরপরে হচ্ছে পরের 3 আওয়ার্স তারা হচ্ছে ডিজাইন প্যাটার্ন, সলিড এগুলো ইমপ্লিমেন্ট করতে দেয়। সো এইভাবে অ্যাকচুয়ালি সো এটা ফ্লাকচুয়েট করে, কোনো ক্ষেত্রে 2 আওয়ার্স 3 আওয়ার্স এরকম। সো এইটা হচ্ছে কোড রিফ্যাক্টরিং এর ব্যাপার। আর কোড রিফ্যাক্টরিং এ যেটা থাকে যে হাফ অফ মার্কিং থাকে কোড স্পেল ডিটেকশনে, আর হচ্ছে হাফ মার্কিং থাকে হচ্ছে ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট। সো এই হচ্ছে বিষয়টা। তো তো কোড রিফ্যাক্টরিংটা আসলে কি যদি বলতে হয় যে এটা একটা ডিসিপ্লিন স্ট্রাকচার, মানে আমি একটা কোড যখন লিখব তখন আমি একটা স্ট্রাকচার মেনটেন করব, নট লাইক যে যে কোনো ধরনের কোড লিখলাম। সো আমরা হয়তো ভার্সিটি থেকে অনেক সময় ইনস্ট্রাকশন পাই যে ভ্যারিয়েবলের নাম, হ্যাঁ, আমরা যেন এক্স ওয়াই জেড না দিই। সো দিলে এটা আসলে কোনো মিনিং বহন করে না। একদম ফার্স্ট ইয়াতে আমরা ফার্স্ট লেভেলে কিন্তু ভার্সিটি থাকতেও আমরা অনেক সময় এই চেঞ্জগুলো করে থাকি। ইট ইজ লাইক একটা রিফ্যাক্টরিং। সো এটাকেও আমরা একটা রিফ্যাক্টরিং ধরতে পারি। সো রিফ্যাক্টরিং এর আরো অনেক স্টেজ আছে। সো এটাই বলতেছে রিফ্যাক্টরিং। সো কোড রিফ্যাক্টরিং এ যেটা হয়, আমাদের কোডটা অনেক রিডেবল হয়, কোড ক্লিনার হয় এবং হচ্ছে আমাদের টেস্টগুলো পাস করে। আচ্ছা, তো কোড রিফ্যাক্টরিং করতে গেলে যেটা হয় যে, আচ্ছা ধরলাম যে আমাদের একটা কোড বেস আছে যেটা খুব মেসড আপ। সো আমরা যখন রিফ্যাক্টর করি, সো এটা অবশ্যই এনশিওর করতে হয় যে আমি যেন এক্সিস্টিং ফাংশনালিটি যেটা ওয়ার্ক করতেছে সেটা যেন ব্রেক না করে। সো অবশ্যই কোড রিফ্যাক্টরিং এর সময় আমার কোডটা অনেক ক্লিনার হবে, কিন্তু আমার আউটপুটে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, অ্যাজুমিং দ্যাট যে আমার আউটপুট ইজ কারেক্ট এন্ড রিকোয়ারমেন্ট অনুসারে এই আউটপুট ইজ ঠিক আছে। সো টেকনিক্যাল ডেপটা কি জিনিস? টেকনিক্যাল ডেপ আমরা হচ্ছে ডেপ বলতে বুঝি দে না। সো টেকনিক্যাল কেসে এটা আসলে বোঝায় যে যখন অ্যাকচুয়ালি একটা কোড খুব আনম্যানেজ থাকে, লাইক কোডটা খুব মেসড আপ, কোডটা আসলে আরো ক্লিন হতে পারতো। তো দেখা যায় যে এই কোডটা কেউ একজন লিখে গেছে, তো এরপরে নিউ কোনো ডেভেলপার আসলো, তার কাছে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হলো, সে কাজ করতে গেলে সে কোডটা বুঝতেছে না। সো কোডটা ক্লিন থাকলে সে একদিনে করতে পারতো কাজটা, কোডটা আনম্যানেজ হওয়ার কারণে তার 3 দিন 4 দিন লাগতেছে। এইটাকে আমরা বলছি টেকনিক্যাল ডেপ। কারণ হচ্ছে এই কারণে আমরা ডেডলাইন মিস করতেছি,
তারপরে হচ্ছে ভুল কোড লেখার সম্ভাবনা থাকে। সো সে কোডটা যদি বুঝতে না পারে, সে কোনো কারণে একটা ফিক্স দিল, যার কারণে অ্যাকচুয়ালি আমাদের পুরো কোড বেসে এক্সিস্টিং ফিচার সেটা ব্রেক করবে। সো এছাড়া ল্যাক অফ কমিউনিকেশন, মানে আমি কোডটা পড়ে কিছু বুঝতে পারতেছি না, কোডের সাথে যে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা নাই। তারপরে যদি ডকুমেন্টেশন না থাকে, সেটা একটা সমস্যা। সাপোজ একটা বড় কোড বেস ক্লিন হতে পারে, কিন্তু যদি ডকুমেন্টেশন না থাকে, আসলে অনেক সময় সেটা পরে বোঝা যায় না। আর ডিলেড রিফ্যাক্টরিং, আমি রিফ্যাক্টরিংটা রেখে দিলাম যে না পরে করবো, এখন আপাতত করি। সো এইটা পরে আর যখন করা হয় না, আলটিমেটলি এটাও টেকনিক্যাল ডেপ্টের আন্ডারে পড়ে। সো সো আমরা আচ্ছা, সো আমরা একদম বেসিক থেকে শুরু করি, যেহেতু রিফ্যাক্টরিংটা সফটওয়্যার ডেভেলপমেন্টে আমাদের কোর যে জিনিস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেটা আসলে ফোকাস করতে হবে। সো একটা বেসিক সামারি দিয়ে যাব। সো এখানে হচ্ছে আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে তো 1 থেকে 4 সবাই আছে নাকি? হ্যালো? জি ভাই। আচ্ছা। সো যারা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর কোর্সটা করে নাই বা তাদের একটু ডিফিকাল্টি ফেস হতে পারে, তারা হয়তো বা একটু কিউরিয়াস হলে ইউটিউব দেখে আরো একটু দেখে নিতে পারে যদি ডিফিকাল্টি ফেস করে। আর যারা 2 to 1 আছে, তারা আশা করি বুঝতে পারবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে একটা প্যারাডাইম, কনসেপ্ট অফ অবজেক্ট। এখানে হচ্ছে একটা টেমপ্লেট থাকে, যাকে আমরা বলি ক্লাস, বা একটা টাইপ বলতে পারি, যে একটা অবজেক্ট এই টাইপের মতো হবে। সো এখানে হচ্ছে আমরা যখন ওই ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করি, ওই টাইপেরই ডাটা আমি রাখতে পারি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টা বেস আছে: এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম। সো যখন আমরা এনক্যাপসুলেশন নিয়ে কথা বলি, আসলে এনক্যাপসুলেশন বলতে বুঝাই যে আমার একটা একটা ক্লাসের বা একটা বেসিক ফিচার আমার একটা এনক্যাপসুলেটেড আকারে থাকে। সো আমরা যখন একটা ক্লাস ক্রিয়েট করি, তো একটা ক্লাসে কিছু মেথড থাকে, প্রপার্টিজ থাকে। তো আমরা আসলে ওই ক্লাসের মধ্যে এটাকে র্যাপ আপ করি। তো এই র্যাপ আপের মধ্যে আমরা কিছু অংশ চাই যেগুলো অ্যাক্সেসিবল, কিছু অংশ চাই না, সেগুলো অ্যাক্সেসিবল না বাইরে থেকে। আমি যেটা দেখাতে চাই ততটুকুই থাকে। সো এইটা আমরা কি করি, অ্যাক্সেস মডিফায়ার দিয়ে করতে পারি। এখানে হচ্ছে এই যে একটা আমরা এক্সাম্পল দেখতে পারি, যে ব্যাংক অ্যাকাউন্ট একটা ক্লাস আছে। সো এখানে হচ্ছে আমরা ব্যালেন্সটাকে প্রাইভেট রাখছি, এবং যদি আমি ব্যালেন্সটা দেখাতে চাই, তাহলে আমার কিছু মেথড রাখি আমি, গেটার সেটার মেথড। সো তার মাধ্যমে আসলে আমরা ব্যালেন্সটাকে দেখতে পারি। সো এখানে এনক্যাপসুলেশন আমাকে কিছু রেস্ট্রিকশন দেয়, যেমন যেমন আমি যদি এই সেটার মেথডটা না রেখে আমি যদি পাবলিক একটা ব্যালেন্স রাখতাম, এবং বাইরের ক্লাস থেকে আমি যদি ব্যালেন্সটাকে সেট করতাম, তো আমি চাইলে যে কোনো ভ্যালু সেট করতে পারতাম। এবং নর্মালি কি হয়, আমরা একটা ক্লাস থেকে একটা ক্লাসকে আমরা নিউ দিয়ে যখন ক্রিয়েট করি, তখন ডট দিয়ে আমরা অনেক কিছু অ্যাক্সেস করি। তো অ্যাক্সেস করার সময় যদি সবই পাবলিক থাকতো, তাহলে আমি যে কোনো ভ্যারিয়েবল সেট, যে কোনো ভ্যালু সেট করতে পারতাম। সো এখানে এনক্যাপসুলেশন আমাকে মানে আমি যদি প্রপারলি ইউজ করি ওপি, তাহলে আমি এখানে সেটারে আমি একটা কন্ডিশন অ্যাড করছি, অ্যামাউন্ট যদি না হয় সেট হবে না। সো এইটা আমাকে এনক্যাপসুলেশন একটা সুবিধা দেয়। ইনহেরিটেন্স, সো ইনহেরিটেন্সে যেটা হয়, আমরা আসলে কমন কোড বেসকে আমরা ইনহেরিট করতে পারি, যাতে আমরা কোড রিপিটেশন না হয়। সো অনেক সময় রিফ্যাক্টরিং এ দেখা যায় যে অনেক ডুপ্লিকেট কোড পাই আমরা। সো আমরা চাইলে ওগুলোকে একটা প্যারেন্ট ক্লাসে নিয়ে সেখান থেকে আমরা যে যে কমন ফাংশনালিটি চাইল্ড ক্লাসে আমরা নিতে পারি। সো এখানে হচ্ছে সেরকমই একটা ব্যাপার, একটা প্যারেন্ট ক্লাস আছে এমপ্লয়ি, প্যারেন্ট ক্লাসের কিছু কমন অ্যাট্রিবিউট আছে। সো আমরা যখন চাইল্ড ক্লাসে গেলাম, ম্যানেজার হচ্ছে এমপ্লয়ি ক্লাসের সমস্ত অ্যাট্রিবিউটকে এক্সটেন্ড করলো, এবং ডু ওয়ার্ক ফাংশনটায় সে তার মতো করে সেটাকে রিপ্লেস করে নিল, কিন্তু বাকি ফাংশনালিটি গুলো ঠিক একইভাবে ডেভেলপার আরেকটা, সেও একটা এমপ্লয়ি
এবং সে এমপ্লয়ি যত কিছু সে এক্সটেন্ড করলো এবং আলটিমেটলি সে ডুয়ারকে তার ইমপ্লিমেন্টেশনটা চেঞ্জ করে নিল। সো ইনহেরিটেন্সের এটা একটা সুবিধা যে আমরা যেটা বলি রিপিটেড কোড সেটা আমরা অ্যাভয়েড করতে পারি। অ্যাবস্ট্রাকশন, সো অ্যাবস্ট্রাকশন হচ্ছে আহ, আহ, আমি যদি কোনো ক্লাসকে আমি ফোর্সফুলি ফলো করাতে চাই কোনো একটা প্রোটোকল, সেটাকে আমরা অ্যাবস্ট্রাকশন বলি। এবং অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমরা যে আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন জানার দরকার নাই, আমি শুধু ইউজ করব। আমি সাপোজ এই যে শেপ ক্লাসটা আছে গেট এরিয়া, তো এই শেপের যে ইমপ্লিমেন্টেশন সে যখন আমরা শেপের ইমপ্লিমেন্টেশনটাকে ইউজ করব তখন হচ্ছে আমি জাস্ট গেট এরিয়াটাকে কল দিব, বাকি ইমপ্লিমেন্টেশনের আমার ইউসেজের প্রয়োজন নাই। এবং আমার এই অ্যাবস্ট্রাকশনের আন্ডারে যে যে ক্লাস থাকবে আমি সেই ক্লাসগুলোকে চেঞ্জ করতে পারবো। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা চাইলে মেথড মেথড লিখতে পারি যেটার বডি আছে, আর ইন্টারফেস যেটা এটা ফুলি অ্যাবস্ট্রাক্ট, এখানে শুধু মেথড আর সিগনেচার থাকবে, বডি থাকবে। আচ্ছা, এরপর আসি পলিমরফিজম। পলিমরফিজম বলতে আমরা যেটা বুঝি যে একটা ক্লাসেরই একটা মেথডের অনেক ধরনের টাইপ থাকে। যেমন হচ্ছে এখানে যদি আমরা দেখি যে অ্যাড মেথড, ক্যালকুলেটর মেথডে অ্যাড মেথড, আমি যখন ইন্টিজার ভ্যালু দিচ্ছি সাম করার জন্য তখন হচ্ছে ইন্টিজার ভ্যালুর যে মেথডটা সেটা কল হচ্ছে, আবার যখন ডাবল ভ্যালু দিচ্ছি তখন সেটা কল হচ্ছে। এবং আলটিমেটলি দুইটা মেথডের নাম কিন্তু সেম। সো আমি কিন্তু কোনো ডিফারেন্ট নেম ইউজ করতেছি। সো এটা হচ্ছে পলিমরফিজমের সুবিধা। সো আমি এখানে একই নামে অনেকগুলো মেথড রাখতে পারি এবং আমার যখন যেটা সুবিধা সেটা ইউজ করতে পারি। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যানিমেল আর ডগ ক্লাস। সো এটা হচ্ছে আরেকটা যে মেক সাউন্ড নামে দুটি মেথড আছে এবং আমি ক্লাসের টাইপ অনুসারে ইউজ করতে পারবো। এটাকে একটা রান টাইম পলিমরফিজম বলে। আচ্ছা, এখন হচ্ছে কোড স্মেল। তো কোড স্মেল সম্পর্কে আমাদের শহীদ ভাইয়া হচ্ছে আপনাকে আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, যেন আমি স্ক্রিনটা শেয়ার দিই একটু। এন্ড স্ক্রিন কি ভিজিবল? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি হচ্ছে শোয়েব আহমেদ। আমি কারেন্টলি সেফালোতে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব করতেছি। আমি আর জাহিন আমরা দুজনই হচ্ছে সিএসসি 40 ব্যাচের। তো মেইন যে জিনিসটা হচ্ছে যে আমরা সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছি, সো লং টাইম ধরে আমরা আসলে কোডের সাথে রিলেটেড। তো যে জিনিসটা হয়েছে যে ভার্সিটিতে থাকতেও আমরা কোড লিখতাম এবং জবে এসে আমরা কোড নিয়ে কাজ করতেছি। তো দুইটার মধ্যে হচ্ছে একদম বলতে গেলে ডিরেক্টলি আকাশ পাতাল পার্থক্য। এই জন্য হচ্ছে যে আমরা যখন ইউনিভার্সিটিতে কোড লিখতাম তখন আমাদের একটা টার্গেট থাকতো যে কোড রান হইতেছে কিনা, রান হইলেই হয়েছে। মানে একদম নর্মাল যে জেনারেল কথা, হয়তো প্রজেক্টের ক্ষেত্রে বা আমরা নর্মাল যে কোনো ক্ষেত্রে কোড যদি রান হয় দেন আমরা হ্যাপি। আর সমস্যা হচ্ছে যেটা এই কোডগুলি আসলে কখনো মেইনটেনেবল থাকতো না। দেখা যেত হয়তো মানে নর্মাল হয়তো আমরা নিজেরাই ফেস করছি যে হয়তো আমাদের কোনো একটা গ্রুপ প্রজেক্টে একজন হয়তো কিছু কাজ করে রাখছে আরেকজনকে কাজ করতে দিছে। তো দেখা গেছে যে সেকেন্ড পার্সন হচ্ছে আগের জনের কোড ক্লিয়ারলি বুঝতেছে না, বা হচ্ছে আগের জনের কোডে একটা জিনিস ছিল অলরেডি সেটা ইউজ করতে পারতেছে না, বিকজ হচ্ছে কোডটা আসলে ওইভাবে মেইনটেনেবল ছিল না যে আসলে একজন আরেকজনটা ইউজ করতে পারবে, বা যেসব ক্যারেক্টারিস্টিক দরকার আমাদের কোডের এসব জিনিসগুলি ছিল না। তো কোড স্মেল হচ্ছে কাইন্ড অফ এই জিনিসগুলি নিয়ে কথাবার্তা, যে আসলে আমাদের কোড যদি রানও করে তারপরে স্টিল কোডে আসলে প্রবলেম থাকতে পারে। আমরা যদি আমাদের জব লাইফের ছোট কিছু কথা বলি, যে জব লাইফে আমাদের হয়তো অনেকের নর্মালি যে জব করলে তো আসলে ছুটি থাকে অনেকের, আমরা যে কোনো টাইমে আমরা ছুটি নিতে পারি। তো এরকম যদি হয় যে আমি একটা কোড লিখছি তো আমি হয়তো কোনোখানে ছুটিতে বা আমি অ্যাভেলেবল নাই, তো যদি কেউ আমার কোডটাতে নেক্সট টাইম কাজ করতে না পারে তাহলে কিন্তু এটা একটা বিশাল প্রবলেম, কারণ এটা আসলে ডেভেলপিং টাইম কমে গেছে বা ডেভেলপিং হল্ট হয়ে আছে। প্লাস হতে পারে যে একজন একটা কোম্পানিতে কাজ করতেছে, সে কিছুদিন পর আরেক কোম্পানিতে চলে গেল, তো সে যা করছে এগুলি যদি আসলে কেউ সেকেন্ড টাইম ইউজ করতে না পারে তাহলে তো আসলে টোটাল লস। সো এইসব সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যে আমরা আসলে সিএসসি পড়তেছি, সবার টার্গেট হয়তো অলমোস্ট সবারই সেম, আসলে সফটওয়্যার কোম্পানিতে জব করা বা এই রিলেটেড। তো এই ক্ষেত্রে আসলে এই কোডের এই মেইনটেনেবল গুলি খুবই মেনটেন করতে হয়।
সো এটাই হচ্ছে মেনলি কোড স্মেলের ব্যাপার। সো যদি এজ আ নর্মাল ডেফিনেশন বলি যে কোড স্মেল হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক, যে সোর্স যে সোর্স কোড থাকবে প্রোগ্রামে, এটার মধ্যে একটা ডিপার প্রবলেম থাকবে, যে হয়তো কোড রান করতেছে ঠিকই বাট কোডে সামথিং ইজ রং, এটা একটা মনে হবে। তো এই যে মনে হতেছে রং, এটা আসলে জিনিসটা টোটালি সাবজেক্টিভ। একজনের হয়তো মনে হতে পারে এই কোডটা ঠিক আছে, আরেকজনের হয়তো মনে হতে পারে যে না এটা ঠিক নাই। সো সাবজেক্টিভ হইলেও কিছু কিছু জিনিস হচ্ছে খুবই কমন, যে এটা আসলে সবাই এগ্রি করবে যে হ্যাঁ এটা আসলে ঠিক নাই। সো মেনলি ওইসব জিনিস নিয়ে আমরা একটু বেশি আলোচনা করবো। তো কোড স্মেলের আগে আমরা যদি নর্মাল একটা কথা বলি, যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা, যে কোনো ফুল বা বোকা যাই হোক, যে কেউ হচ্ছে কম্পিউটারের জন্য কোড লিখতে পারবে যেটা কম্পিউটার রান করতে পারে। বাট অ্যাকচুয়ালি যে গুড প্রোগ্রামার সে এরকম কোড লিখবে যে আসলে আরেকজন হিউম্যান খুব ইজিলি রিড করতে পারবে উইদাউট এনি হচ্ছে ডকুমেন্টেশন বলি বা কমেন্ট বা এক্সট্রা কোনো ডিটেলস ছাড়া। একটা হিউম্যান সেটা ইজিলি বুঝতে পারবে যে কোডে আসলে কি করা হয়েছে। আমাদের মেইন টার্গেট ওটাই, যে আসলে আমাদের কোডগুলো এরকম মেনটেনেবল হোক যাতে হচ্ছে আমাদের কোডগুলো যে কেউ খুব ক্লিয়ারলি বুঝতে পারে। তো কোড স্মেলে অনেকগুলো প্রপার্টি আছে, এখানে একটা লিস্ট দেওয়া আছে, তো সব হয়তো গো থ্রু করবো না বিকজ হয়তো সব ইম্পর্টেন্ট হবে না, বা এটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেল আছে এক্সাম্পল। তো কিছু কিছু জিনিস হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখার ট্রাই করবো এবং বোঝার ট্রাই করবো যে কিভাবে কোড স্মেল গুলি হচ্ছে এবং এটা সলিউশনটা কি। একদম সর্বপ্রথম খুব ইজি জিনিস যেটা জাহিন একটু আগেও বলছে, যে ইমপ্রপার নেম। যে আমরা চাইলে যে কোনো একটা ক্লাস ক্রিয়েট করতে পারি এবং ক্লাসে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের নাম দিতে পারি ABCD, কোড রান করবে, কোডের কোনো সমস্যা হবে না। বিকজ কোড হচ্ছে কখনো নাম চিনে না, কোড হচ্ছে টোকেন চিনে। মানে হয়তো যারা একটু সিনিয়র তারা বুঝতে পারবে যে কোড আসলে ভ্যারিয়েবল নাম এভাবে ডিরেক্টলি কাজ করে না। তো নাম যাই হোক, সে আসলে এটা ঠিকই এক্সিকিউট করবে। আর সমস্যা হচ্ছে অ্যাজ এ হিউম্যান এটা আসলে কিছুই বোঝা যাচ্ছে না, যে এই কোডটা যদি দেখি যে IS, তারপর IWIA, এটা আসলে কিছুই বোঝা যাচ্ছে না যে এটার মিনিংফুল কি। সো প্রপার নেমটা আমাদের এনশিওর করতে হবে, যে আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, এটা যদি আমরা এভাবে লিখি যে I স্ট্যান্ড বা হচ্ছে I ওয়াক, I অ্যাটাক, তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে হ্যাঁ কোনটার কাজ কি। তো এটাতে মনে হতে পারে যে আমাদের কোডটা অনেক বড় হয়ে গেছে, আগের কোডটা তো ছোট ছিল, যে ছোট জায়গায় বোঝা যেতেছে, বাট এখানে কোডটা বড় হয়ে গেছে, সো এটা আসলে সমস্যা হবে কিনা। সো কোড লেখা কখনো এটা মেইন পারপাস না, যে ছোট কোড লেখা। মেইন পারপাস হচ্ছে এরকম কোড লেখা যেটা আসলে সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি যদি একটা ছোট কোড লিখি বাট এটা আসলে যদি কেউ না বুঝতে পারে, তাহলে কিন্তু আসলে আমার টাইম আরো ডাবল হয়ে যাবে তারে বুঝাইতে গিয়ে। বাট আমি যদি ঠিক মতো কোড লিখে রাখি, তাহলে আসলে কোড যতই বড় হোক, টাইম আসলে ফার্দার আর কখনো লাগবে না। সেটা খুব ইজি জিনিস যে ইম্প্রপার নেম। দেন হচ্ছে একটা তো খুব কমন আমরা জানি যে ডুপ্লিকেট কোড, যে এমন হতে পারে যে আমরা একটা ক্লাস লিখে রাখছি, এটা এক জায়গায় ইউজ করতেছি, এটা হচ্ছে আরেক জায়গায় আমরা আবার ডিক্লেয়ার করছি, বা হচ্ছে একটা মেথড আমরা ক্লাস বানাইনি, এটা হচ্ছে আমরা বারবার মেথডের ভিতরেই বারবার আমরা মেথডটা কল দিতেছি, আরেক জায়গায় সেম মেথড আবার লেখা লাগতেছে। বাট এটা যদি একটা গ্লোবাল ক্লাস হতো, সবাই এটা ইউজ করতে পারতো। সেটা খুবই নর্মাল জিনিস, যে ডুপ্লিকেট কোড আমরা ব্যবহার রাখবো না। সেকেন্ড হচ্ছে যে এটা লং মেথড, যে আমরা চিন্তা করছি ঠিক আছে যেহেতু মেথড বারবার ইউজ করা লাগতেছে, আমরা একটা মেথড লিখি, যেহেতু সেম জিনিসটা বারবার লেখা লাগতেছে আমরা মেথড ট্রান্সফর্ম করি। বাট মেথডটা হয়ে গেছে খুবই লং, যে এই কোডটা আসলে অনেক বড়। বাট যদি খুব ছোট করে বলি, যে এখানে আসলে নাম দেখে বোঝা যেতেছে, যে একদম প্রথমে যদি আমরা নামটা দেখি গেম পয়েন্ট প্রসেসর, সেটাতে খুব ইজিলি বোঝা যেতেছে যে এখানে গেমের কোন একটা পয়েন্ট রিলেটেড এটা প্রসেস করবে। সো শুরুতে কিন্তু আমার খুব একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেল যে মেথড আসলে কি আছে। তো এরপরে হচ্ছে ভিতরে অনেকগুলি মেথড আছে। বাট একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, যে এই মেথডে মোটামুটি 40টার মতো লাইন। সো 40টার মতো লাইনে হচ্ছে আমরা জাস্ট একটা পয়েন্ট প্রসেস করতেছি। সো এটা যদি অ্যাবসলিউটলি নেসেসারি হয় এটা আরেক ব্যাপার, বাট এই ছোট কাজের জন্য আসলে এতটুকু দরকার হয় না। তো এটা যদি আমরা একটু চেঞ্জ করে লিখি, যে লং মেথডটার মধ্যে প্লাস হচ্ছে আরেকটা জিনিস, যে এই মেথডে যদি আমরা ধরলাম যে 9 আর 10 নম্বর লাইন, যে এখানে কেন একটা লুপ চালানো হইতেছে, 13 নম্বর লাইনে লুপ চালানো হয়েছে, সো অনেকগুলি লুপ আছে এখানে। সো এগুলির কি রিজন, এটাও কিন্তু আমরা খুব ক্লিয়ার না। সো এটা না করে যদি আমরা জিনিসটা অন্যভাবে প্রসেস করি, যে খুব ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে সবার প্রথমে আমরা এমটি ভ্যালু চেক করতেছি, দেন ডাটাতে অনেক সময় স্পেস বেশি থাকতে পারে বা ওরকম অনেক কিছু থাকতে পারে, ওটা আমরা ট্রিম করতেছি, এছাড়া ডাটাটা ট্রান্সফর্ম করতেছি, নেগেটিভ ভ্যালু চেক করতেছি, সাম চেক করতেছি, রেজাল্ট প্রিন্ট করতেছি। এইটার ইমপ্লিমেন্টেশন আরেক জায়গায় আছে, বাট হচ্ছে আমাদের কিন্তু কোডটা খুবই ইজিলি সেলফ এক্সপ্লেনেবল, যে আসলে আমার আরেকজনের হেল্প লাগতেছে না যে কোনটার পরে কোনটা কাজ হয়। বাট আগের কোডটা যদি থাকে তাহলে কিন্তু আমার বারবার মনে রাখা লাগবে বা কোথাও নোট করা লাগবে, বা যে কোডটা লিখছে তাকে জিজ্ঞেস করা লাগবে যে এটার পরে কি হয়, এটার পরে কি হয়। সো এইভাবে যদি আমরা লং মেথডটাকে আমরা যদি সুন্দর করে লিখি, ভেঙে ভেঙে ছোট করে করে লিখি, তাইলে আমাদের খুবই ক্লিয়ারলি ফ্লোটা বোঝা ইজিয়ার হয়। আচ্ছা, দেন আরেকটা যেটা আছে যে লং প্যারামিটার লিস্ট, যে আমরা মেথড লিখতেছি, সো আমরা লং মেথডটাকে ছোট করে লিখতেছি এবং মেথড এটার ভিতরে একটা মেথড লিখছি, এটার অনেকগুলি প্যারামিটার, যেখানে দেখতেছি যে ডাটা আছে, থ্রেশহোল্ড আছে, ডিওয়ার্ড মোড, ডাটা লেভেল। সো এখানে অনেকগুলি বড় বড় প্যারামিটার আছে।
সো প্যারামিটার যদি লাগে আমরা তো আসলে চাইলে অ্যাভয়েড করতে পারবো না। যদি আমাদের হচ্ছে ডাটা লেভেলটা কোনো কারণে লাগে, আমরা চাইলে এটা যদি ফেলে দিই তাহলে হয়তো আমার কোড নাও কাজ করতে পারে। আমাদের একটা প্রথম কন্ডিশন কিন্তু অবশ্যই যে যেটা বলা হয়েছিল যে কোড রিফ্যাক্টর অবশ্যই করবো, বাট কোডের কাজ যাতে চেঞ্জ না হয়। আমি যদি রিফ্যাক্টর করে হচ্ছে এমন করি যে আসলে কোড আগের মতো আর কাজ করতেছে না, তার মানে আমার রিফ্যাক্টর করাটা ঠিক হয়নি। সো আমরা আসলে এখন কোনো মেথড বাদও কোনো প্যারামিটার বাদ দিতে পারতেছি না এবং অনেক বেশি হয়ে গেছে। তো এইখানে আমরা যেটা করতে পারি যে এই জিনিসটাকে হচ্ছে আমরা একটা ক্লাস টাইপে বানিয়ে নিতে পারি। রিজন হচ্ছে যে এই জিনিসটা এখানে লাগতে পারে, আরো অনেক জায়গায় লাগতে পারে। সো এই ক্ষেত্রে যদি এটা আমাদের নেক্সট আমরা যে ক্লাস আছে এটার ভিতরে যদি আমরা এভাবে ডিফাইন করে দিই, তো তাহলে এরকম যদি আমরা ক্লাস বানাই দেন ক্লাসটা হচ্ছে আমি আরেক জায়গায় খুব ইজিলি ইউজ করতে পারবো। তাহলে যেটা হবে যে বারবার এই কোডটা আমার লেখা লাগবে না, প্লাস হচ্ছে এক জায়গায় চেঞ্জ করলে কিন্তু আরেক জায়গায় আমরা খুব ইজিলি চেঞ্জ করতে পারবো। সো এটা একটা জিনিস যে লং প্যারামিটার হলে তার মানে বোঝা যাইতেছে এটা যদি অনেকবার লাগে দেন এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে একটা ক্লাস টাইপে বানাই নিবো বা গ্রুপ করবো। মেন কথা হচ্ছে জিনিসটাকে আমরা গ্রুপিং করবো। এটা করলে হচ্ছে আবার আমাদের এনক্যাপসুলেশনও হয়ে যায় একই সাথে। দেন হচ্ছে আমরা দেখি যে লার্জ ক্লাস, যে আমরা ক্লাস বানাইছি ঠিক মতো এবং ক্লাস হচ্ছে মেথড গুলি ছোটই আছে। বাট সমস্যা হচ্ছে ক্লাসে অনেকগুলি জিনিস আছে, মানে ক্লাসটা বড় হয়ে গেছে, মানে একটা ক্লাসে তো অনেকগুলি মেথড থাকবে। তো অনেকগুলি মেথড হয়ে গেছে। আবার হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা ক্লাসের মধ্যেই অনেকগুলি কাজ হইতেছে, যে গেমের ভিতরে প্লে হইতেছে, সেভ হইতেছে, লোড হইতেছে, ডিসপ্লে হইতেছে। সো কোনো কারণে কথার কথা এই ক্লাসে যদি একটা সমস্যা হয় ওই সবগুলি মেথড কিন্তু এফেক্টেড হওয়ার অনেক বেশি চান্স থাকে। সো আমরা যেটা করতে পারি যেটা হচ্ছে যে ক্লাসটাকে হচ্ছে আমরা আরো ভেঙে স্মলার ক্লাসে বানাবো এবং রেসপন্সিবিলিটি গুলি আমরা হচ্ছে ডিভাইড করে দিব। যে হইতে পারে যে ওই একটা ক্লাসকে আমরা দুইটা ক্লাসে ভাগ করলাম। সো নর্মাল যেটা যেটা গেম যদি থাকে গেমের মধ্যে প্লেয়ার থাকবে। সো প্লেয়ার আমরা একটা ক্লাস বানাতে পারি এবং প্লেয়ার রিলেটেড যা যা জিনিস ওটা প্লেয়ার ক্লাসের ভিতরে থাকবে, এটা হচ্ছে গেম ক্লাসে থাকবে না। তাহলে খুব ইজিয়ার বোঝা যায় যে হ্যাঁ এই প্লেয়ার ক্লাসে যদি আমি কোনো চেঞ্জ করতে চাই প্লেয়ার ক্লাসে যাবো, নাহলে আসলে একটা গেম ক্লাসের ভিতরে যদি আমি অনেকগুলি সব করে রাখি তাহলে আসলে বোঝা যায় না কোনটা চেঞ্জ করলে কোথাও আমার যাইতে হবে। সেটা একটা জিনিস যে আমরা চাইলে মাল্টিপল ক্লাসে ডিভাইড করতে পারি এবং যার যার কাজ তার তার কাছে দিতে পারি। দেন একটা প্রবলেম আছে যে হচ্ছে প্রিমিটিভ অবসেশন, যে আমরা নর্মালি জানি অনেকগুলি ডাটা টাইপ আছে, আমরা পড়ছি হয়তো ইন্টিজার, লং, তারপর হচ্ছে স্ট্রিং, ফ্লোট। সো দুনিয়া সব হচ্ছে আমরা এটা দিয়ে কাজ করতে চাই। হ্যাঁ স্বাভাবিক যে আমাদের যদি কোনো একটা ইন্টিজার ভেরিয়েবল লাগে আমরা ইন্টিজারে রাখবো, বা হচ্ছে নাম্বার না আমাদের যদি কোনো স্ট্রিং নাম লাগে ওটা আমরা স্ট্রিং এ রাখবো। কিন্তু প্রিমিটিভ হচ্ছে সব জায়গায় আসলে ইউজ না করাটা বেটার। মানে যদি আমাদের এরকম কিছু হয় যে একটা জিনিসের স্পেসিফিক রুলস আছে যে এটা এইসব সেট অফ জিনিসের মধ্যেই থাকবে। যেমন নর্মাল যদি বলি যে আমি যদি ধরি আসানুল্লাহর কথা চিন্তা করি, আসানুল্লাহ যদি সেমিস্টার সিলেক্ট করতে যাই তো স্বাভাবিক এখানে 1-1 থেকে 4-2 বা আর্কিটেকচার হলে 5-2 পর্যন্ত থাকবে, বা ডিপার্টমেন্ট হচ্ছে 7টা যে কয়টা আছে থাকবে। সেখানে আসলে এডিশনাল অ্যাড হওয়ার চান্স নেই। সো চাইলে কিন্তু আমরা ডিপার্টমেন্ট জিনিসটা স্ট্রিং এ রাখতে পারি। বাট এর থেকে বেটার হচ্ছে এই জিনিসগুলি আমরা যখন একটা জিনিস ফিক্স থাকবে বা এটার একটা স্পেসিফিক রুলস থাকবে ওইগুলিকে আমরা অন্য টাইপে কনভার্ট করবো। যেমন হচ্ছে আমরা এই আগের এক্সাম্পলে ছিল যে ওয়েপনের মধ্যে আমরা ওয়েপনের টাইপটা স্ট্রিং এ রাখছি। বাট ওয়েপন টাইপ যেহেতু আসলে ফিক্স থাকবে, যে গেমের ক্ষেত্রে হয়তো এক্স থাকতে পারে, শর্ট থাকতে পারে, বো থাকতে পারে, স্পিয়ার থাকতে পারে। তো এগুলো আসলে ফিক্স, তো এইটাকে হচ্ছে আমরা ইনাম বানাই দিই। ইনাম বানালে কি হবে যে এইখানে খুব ইজিলি জিনিসটা গ্রুপ হয়ে থাকবে এবং আমরা বুঝতে পারবো প্রথম দিকে খুব ইজিলি যে ওয়েপন টাইপ হতেছে। প্লাস হচ্ছে যখন হচ্ছে আমরা এখান থেকে কোনো ভ্যারিয়েবল নিব বা হচ্ছে ভ্যারিয়েবল সেট করব, ও কিন্তু অটোমেটিক আমাকে একটা সাজেশন দিবে যে কি টাইপের হতে পারে। যেমন যদি কথা কথা আমরা স্ট্রিং এ নিতাম জিনিসটা হইতে পারতো আমার হচ্ছে কিবোর্ডে টাইপিং মিস্টেক হতেছে। সো যেমন এক্স এর ক্ষেত্রে এক্সি আমরা হয়তো সাথে আরো দিতে পারতাম, ই এর পাশে আর টিপ পড়ে গেছে। সো যদি আমরা ইনাম করে রাখি তখন কিন্তু খুব ইজিলি ও দেখায় দিবে যে এই জিনিসটা এক্সিস্ট করে না। তাহলে আমরা খুব ইজিলি বুঝে যাবো যে হ্যাঁ আমাদের এই জিনিসটা হয়তো টাইপিং মিস্টেক আছে বা কিছু একটা প্রবলেম আছে, এটা আমরা ফাইন্ড আউট করি। তো প্রিমিটিভ অবসেশন যদি এরকম আমরা আলাদা করে দিই তাহলে কিন্তু খুব ইজিয়ার হয় এবং আমাদের ক্লাসটা দেখতে সুন্দর লাগে এবং সবকিছু মেনটেনেবল হয়। দেন হচ্ছে একটা জিনিস যে লেজি ক্লাস, যে আমরা হচ্ছে যেটা বললাম যে সবকিছু আমরা ডিভাইড করে দিব। তো আমরা যা আছে তাই হচ্ছে প্রত্যেকটা লাইন এক একটা ক্লাস বানাই দিয়েছি, এভাবে আমরা করবো না জিনিসটা। লেজি ক্লাস মানে হচ্ছে যে একটা জিনিসের হয়তো একটা ক্লাসের খুব বেশি রেসপন্সিবিলিটি নেই। যে এখানে যদি আমরা ধরি যে একটা প্লেয়ার ক্লাস বানানো হয়েছে আর একটা প্লেয়ার ইনভেন্টরি ক্লাস বানানো হয়েছে। সো প্লেয়ার যখন প্লেয়ারের থেকে হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্সে আমরা হচ্ছে ইনভেন্টরি থেকে কল করতেছি। তো জিনিসটা আমরা দেখি যে এখানে কিন্তু আসলে খুব বেশি জিনিস দরকার পড়তেছে না, কারণ প্লেয়ারের যে ইনভেন্টরিতে এটা হচ্ছে প্লেয়ারের ইনফরমেশন একটা প্রিন্ট হতেছে। সো এইটার জন্য যদি আলাদা ক্লাস বানাই এটা কিন্তু খুবই লেজি হয়ে গেছে, কারণ এটা শুধু একটা ছোট কাজ এবং এটা হয়তো খুব বেশি ফ্রিকোয়েন্টলি নাও লাগতে পারে। সো যে জিনিসটা খুব বেশি আমাদের অন্য ক্লাসে না নিলে হয় ওটা আমরা আমাদের নিজস্ব ক্লাসে রেখে দিই।
যে ক্যারেক্টার স্ট্যাটাসের ভিতরেই আমাদের হচ্ছে হেলথের পরে আমরা হেলথ পোর্শন বা যা যা দরকার ওইটাতে করে দিলাম। তাহলে যেটা হলো যে আমাদের ক্লাসের অ্যামাউন্টও কম হলো। আমাদের এটাও টার্গেট থাকতে হবে যে আমরা যাতে খুব বেশি জিনিস মানে খুব বেশি আমরা যাতে ডিভাইড না করি। দেন হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে ফিউচার এন্ড বাই, যে আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি যে এখানে হচ্ছে একটা প্লেয়ার ক্লাস আছে। তো প্লেয়ার ক্লাসের পর থেকে প্লেয়ারের হচ্ছে একটা আমাদের ফিচার চেক, আরেকটা ক্লাস আছে প্লেয়ারের এনবি ফিচার চেক করে। তো ওইখানে আমরা যেটা করতেছি যে প্লেয়ার ক্লাসের অবজেক্টটাকে আমরা ওই ক্লাসে পাঠাইতেছি এবং ওইখান থেকে আমরা কিছুটা প্রিন্ট করতেছি। তো একটা জিনিস আমরা খেয়াল করি যে আমরা কিন্তু টোটাল যে ক্লাসটা, টোটাল যে মডেলটা অ্যাকচুয়ালি বা ক্লাস যাই বলি ওইটাকে কিন্তু আমরা আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছি, এখন ওইখান থেকে মডিফিকেশন হতেছে। বাট এই জিনিসটা কিন্তু আমাদের অ্যালাউ করা খুব বেশি উচিত না। আমরা তো পড়ছি যে আমাদের মডিফায়ার আছে কিছু, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, এগুলি কিন্তু প্রত্যেকটা একটা রুলস আছে যে কেন আমরা এগুলি ইউজ করি। তো আমরা যদি এটা না লাগতো আমরা কিন্তু সব পাবলিক বানিয়ে দিতাম এবং যারে খুশি তারে আমরা ক্লাস বা যা দরকার হয় পাঠিয়ে দিতাম। তো এরকম করা যাবে না যে একজনের হয়তো অল্প কিছু জিনিস দরকার, তার হচ্ছে আমি টোটাল জিনিস পাঠিয়ে দিতেছি এবং এটা একটা সিকিউরিটি ব্রিচও। যখন বড় বড় সফটওয়্যারে কাজ করি কখনই আমরা এভাবে কাজ করি না। যার যা দরকার তাকে এক্স্যাক্টলি হচ্ছে ঠিক ততটাই দেওয়া হয়। ধরলাম যে একটা ক্লাসে হচ্ছে 10টা ভেরিয়েবল আছে, আমার যদি 9টা দরকার হয়, লাগলে ওই একটা বাদ দিয়ে 9টাই পাঠানো হবে, কখনোই 10টা পাঠায় একটা বাদ দিয়ে দেওয়া হবে না, বিকজ এটা আসলে দরকার। সো ফিচার এমনিতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যেই জিনিসটা দরকার ছিল ওইটা যেহেতু আমাদের প্লেয়ার বারবার পাঠানো লাগতেছে, এই জিনিসটা আমরা ভিতরেই নিয়ে নিতে পারি। তাহলে কি হলো যে ওই প্লেয়ার ক্লাসের যে ইনফরমেশন বা ক্লাস অবজেক্ট যাই বলি ওটা অন্য কোথাও পাঠানো লাগতেছে না এবং জিনিসটা মোর সিকিউর, যে এইখান থেকে আমরা কন্ট্রোল করতে পারতেছি কাকে আমরা কি কি দিব বা জিনিসটা আসলে কিভাবে প্রসেস করা লাগবে। আচ্ছা, দেন হচ্ছে যে এটা টেম্পোরারি ফিল, যে আমরা ক্লাসে কাজ করতেছি, আমরা কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করছি, ঠিক মতো কাজ করতেছি, তো সামহাও আমাদের একটা টেম্পোরারি ফিল দরকার আছে। কারণ হয়তো আমরা নর্মালি সবকিছু একসাথে প্ল্যান করি না। আমরা নর্মালি চিন্তা করি যে হ্যাঁ ক্লাস বানানো শুরু করি, যদি কোনো কিছু লাগে নেক্সট আমরা অ্যাড করে নেই, ওইটা আবার পরে ইউজ করা হয়। তো এটা যখন লাগবে তখন তো অবশ্যই করতে হবে, বাট দেখা যায় কিছু কিছু ফিল থাকে টেম্পোরারি, যেটা হয়তো একবারের পর সেকেন্ড টাইম ইউজ হয় না, বা এটা খুব বেশি একটা কাজ থাকে না। সো এইসব জিনিসগুলি আমরা অ্যাভয়েড করবো, যেসব টেম্পোরারি ক্লাস বলি বা ফিল থাকে যেগুলি যদি দরকার না হয় ওগুলো আমরা ইউজ করবো না। ইনস্ট্যান্ট হচ্ছে ওই জিনিসটা আমাদের এক্সিস্টিং ক্লাসের ভিতরে কোনোভাবে ইউজ করা যায় কিনা ওটা আমাদের চেক করতে হবে, এবং মোস্ট অফ দ্য কেস অবশ্যই দেখা যাবে যে হ্যাঁ এটা পসিবল। সো এটা হচ্ছে যে টেম্পোরারি ফিল বা ক্লাস যাই বলি ওটা হচ্ছে আমরা খুব বেশি এটা ইউজ করবো না। দেন হচ্ছে একটা ইজিয়ার যে কমেন্টস। কমেন্টস হয়তো অনেকে অনেক কারণে লেখে, যে অনেকে হয়তো কোডটা এক্সপ্লেন করে যে এটার কাজ কি, কি কি প্যারামিটার থাকবে। যখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি, যদি ধরি আমরা সি প্রোগ্রামিং এ অনেক হয়তো কোড করছি, সি প্রোগ্রামিং এ অনেকগুলি লাইব্রেরি আছে, যেমন এসটিডিআই নিজে একটা লাইব্রেরি, ম্যাট ডট এইচ, অনেকগুলি লাইব্রেরি আছে এবং লাইব্রেরির ভিতরে কিন্তু এগুলি ইমপ্লিমেন্টেশন আছে এবং ইমপ্লিমেন্টেশনের উপরে সুন্দর করে কোডে বোঝানো আছে যে আহ, কি কোনটার কাজ কি। সো ওইগুলো আসলে খুবই প্রাইমারি লাইব্রেরি, ওইসব ক্ষেত্রে মেক সেন্স করে। বাট যেহেতু আমি একটা কোড নিজে লিখতেছি, নতুন করে লিখতেছি, এক্ষেত্রে এরকম করতে হবে যাতে আমার কোডটা নিজে সেলফ এক্সপ্লেনেটরি। এখানে দেখা যায় যে এটা মেথডের নাম এক্স ওয়াই জেড, এর উপরে আমি বিস্তারিত করে লিখে রাখছি যে এটার কোনটার কাজ কি। বাট ইনস্ট্যান্ট এরকম ভাবে যদি আমরা কমেন্ট না লিখে আমাদের যেই জিনিসটা বা মেথডটা লিখতেছি ওইটাই যদি সেলফ এক্সপ্লেনারি হয়, তাহলে কিন্তু আমাদের কমেন্টটা দরকার হতেছে না। আর কমেন্ট যদি অনেক বেশি থাকে তাহলে আসলে আমাদের কোড আসলে একটু মিস্টেক হয়ে যায়, হয়তো আমরা কমেন্ট, সব কমেন্টই আমরা নর্মালি ইগনোর করি, তো একটা কমেন্ট হয়তো ইম্পর্টেন্ট থাকতে পারে। তো এক্ষেত্রে দেখা যায় যেসব কমেন্ট খুবই নেসেসারি ওইটাই আমরা ইনক্লুড করবো এবং যেসব জিনিস আসলে নেসেসারি না ওটা বাদ দিবো, এবং ট্রাই করবো আমার কোডটা নিজে যাতে কমেন্টের কাজটা করতে পারে, যাতে আমার বারবার এটা লেখা লেখা না লাগে। দেন একটা জিনিস হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন্টিমেসি, জিনিসটা হচ্ছে যে একটা ক্লাস আরেকটার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট এবং এটাকে, এর ফলে যেটা হয় যে টাইট কাপল হয়ে যায়। তো এখানে একটা জিনিস দেখি যে এই ক্লাসের ভিতরে আমরা একটা হেল্প, মানে একটা হেল্প প্রপার্টি রাখছি। দেন হচ্ছে আরেকটা ক্লাস থেকে যদি আমরা এইখানে আমরা যদি হেল্প, যে ক্যারেক্টারিস্টিক আছে এগুলি আমরা হচ্ছে আরেকটার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যেতেছে, যেমন আমরা হচ্ছে একটা বাপ ভ্যালু দিছি, সেখানে হচ্ছে হেলথ এর প্রতি এই জিনিসটা ইউজ করা হতেছে। তো এই জিনিসটা আসলে আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। এবং অন্যান্য ক্লাস যাতে, এই ক্লাসটা তো অন্য কেউ ইউজ করতে পারে, এটা তো ইনস্ট্যান্স যে কেউ ক্রিয়েট করতে পারে। সো যে কেউ যদি এটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে হচ্ছে সে এইখানে কিছু মডিফিকেশন করলো, যেহেতু এটা পাবলিক আছে মডিফিকেশন ইজিলি করা যাবে। সো এই ক্ষেত্রে একটা সিকিউরিটি থাকে, প্লাস আরেকটা প্রবলেম থাকে যে আমাদের যদি কোনো স্পেসিফিক লজিক থাকে ওটা কিন্তু তখন আসলে আমরা এই কোডের ভিতরে লিখতে পারি না, মানে লেখলেও লাভ নেই আসলে। কারণ যেহেতু সে এটা অ্যাক্সেস করতেছে আরেক জায়গা থেকে, সে ওইখানেই ওই মডিফিকেশন গুলি লিখবে বা লজিক গুলি লিখবে।
বাট ইনস্ট্যান্ট এটা যদি আমরা ঠিক করি যে এটা আসলে আমরা পাবলিক করবো না, প্রাইভেট করে দিই, তখন যেটা করতে হবে যে আমার এই মেথডের যে স্পেসিফিক রুলস দিছি ওইটাই তার ফলো করতে হবে। যে আগে যেটা ছিল খুব ইজিলি একটা হেলথ গেট করলে, মানে হেলথ কল দিলে হেলথ প্রপার্টিটা এসে পড়তো, বাট এখন তাকে গেট হেলথ মেথডটা কল দিতে হবে, তাহলেই সে হেলথ রিটার্ন করবে। বা সেট করার সময় হচ্ছে এই মেথড দিয়ে সেট করতে হবে। এটা সুবিধা হচ্ছে যে আমাদের অনেক কিছু লজিক থাকতে পারে যে গেটের সময় হচ্ছে হেলথ যেটা ওটা 10 দিয়ে গুণ হয়ে যাবে, বা হচ্ছে সেটের সময় হচ্ছে হেলথ আমরা চেক করবো যে হেলথ কি নেগেটিভ কিনা, নেগেটিভ হলে হচ্ছে আমরা একটা লজিক দিব বা পজিটিভ করে দিব। So এইগুলি আমরা এখানে খুব ইজিলি করতে পারবো। বাট আমরা যদি আসলে পাবলিক করে রাখতাম তাহলে একটা প্রবলেম হতো যে যে কেউ যে কোনো জায়গা থেকে এটা মডিফিকেশন করতেছে, সে হয়তো ওই সেট অফ রুলস যেটা আমরা ফলো করতে চাই সেটা সে ফলো নাও করতে পারে। দেন একটা জিনিস হচ্ছে যে শর্টগান সার্জারি, যে এরকম যদি হয় যে আমাদের কোড বেস ঠিক মতো চলতেছে, সবকিছু ওয়ার্কিং ফাইন, বাট একটা কোনো কারণে একটা ছোট এডিটের জন্য হচ্ছে অনেকগুলি এডিট করা লাগতেছে, দেন এটা একটা প্রবলেম। কারণ হচ্ছে আমাদের একটা চেঞ্জেস কারণে যদি মাল্টিপল জায়গায় চেঞ্জেস হয়, তাহলে আসলে জিনিসটা খুব রিডান্ডেন্ট হয়ে যায়। আমরা যখন নর্মালি জব করি, আমরা যখন কোড একটা জিনিস ঠিক করি বা আহ, যখন আমাদের কমপ্লিট হয় তখন হচ্ছে আমরা এটাকে পুল রিকোয়েস্ট বলে আর কি, পিআর বলে। আমরা নর্মালি পিআর দিয়ে, তো আমাদের যে লিড থাকে বা যাই থাকে সে এটা রিভিউ করে। তো সে কিন্তু আসলে প্রত্যেকটা লাইন যখন দেখে, সে দেখে যে একটা জিনিস এনশিওর করে যে যেই জায়গায় আমার যাওয়ার কথা ওইটা আমি করতেছি কিনা। এমন যদি হয় যে একটা ভেরিয়েবল চেঞ্জ করতে গিয়ে আমি 10টা জায়গায় আমি চেঞ্জ করে ফেলছি, তার মানে হয়তো আমার মেথডটা ঠিক নেই বা আমার ওয়েটা ঠিক নেই। তো এই ক্ষেত্রে এভাবে আমরা কাজগুলো করবো না, যে একটা জায়গায় চেঞ্জ এসেছে মাল্টিপল জায়গায় আমার এডিট করা লাগতেছে, এটা অনেক টাইম কনজিউমিং এবং এটাতে এরর হওয়ার চান্স খুবই বেশি। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের যদি লাগে আমরা আরেকটা ক্লাস বানাই। So, ওই ক্লাসে হচ্ছে আমাদের কোডটা অর্গানাইজ থাকবে, যে যখন আমরা একটা জিনিস চেঞ্জ করব ওই ক্লাসের হয়ে চেঞ্জ হবে। তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে খুব বেশি চেঞ্জেস করা লাগবে না। এবং ওই ক্লাসটা যেহেতু আমরা অলরেডি বানাই ফেলছি, আরেকজনের যদি এই ক্লাসটা লাগে তার কিন্তু এটা সে জাস্ট কল করলে সে পেয়ে যাবে এবং প্রপার্টি গুলো সে পেয়ে যাবে। তাহলে যেটা লাগতো যেটা হচ্ছে এই ক্লাসটা কোথায় কোথায় ইউজ হয়েছে প্রত্যেকটা আমরা খুঁজে খুঁজে দেখতাম, ওইখানে গিয়ে চেঞ্জেস করতাম। আবার চেঞ্জেস এর পর যদি আবার চেঞ্জেস করা লাগে সেম কাজটা রিপিট করা লাগতো। তো এইসব জিনিস খুবই টাইম কনজিউমিং। তো এভাবে আমরা কখনোই কোড লিখবো না যাতে একটা চেঞ্জেসে মাল্টিপল জায়গায় চেঞ্জেস করা লাগে। দেন আরেকটা হচ্ছে যে রিকোয়েস্ট বাস্কেট, যেটা হচ্ছে যে আমরা নর্মালি যে একটা ক্লাস তো আরেকটা এক্সটেন্ড করতেই পারে, এভাবে আমরা নর্মালি কাজ করি। বাট দেখা যায় যে আমাদের যে ইনহেরিট যে মেথড গুলো আছে, অ্যাট্রিবিউট আছে, সুপার ক্লাস থেকে যেগুলো আসতেছে, মানে প্যারেন্ট ক্লাস থেকে যেগুলো আসতেছে, ওইগুলি হয়তো আমরা হচ্ছে ইউজ করতেছি না, বা ওইটার ইউজেস হয়তো অন্যরকম হইতে পারে। তো দেখা যাইতেছে এটা হচ্ছে আমরা ওভাররাইড করে দিতেছি এবং আমরা আমাদের মতো ইউজ করতেছি। তো এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমরা এটা অ্যাভয়েড করার ট্রাই করবো। রিজন হচ্ছে যে এই মেথড গুলো এইভাবেই থাকে যাতে হচ্ছে প্যারেন্ট ক্লাসটা যখন আমি আমরা যখন এক্সটেন্ড করবো বা যাই বলি, তখন হচ্ছে ওভাররাইড মেথডে আমরা আগের লজিক গুলি ওইভাবে ইউজ করবো, বা আমাদের যদি লাগে আমরা আলাদা করে করবো। সো এরকম যাতে না হয় যে আমাদের ওই জিনিসটা লাগতেছে না বাট আমরা ইনহেরিট করছি। সো এই কারণে হচ্ছে এই জিনিসটা জাস্ট বসে আছে, আমাদের হয়তো কোনো কাজে লাগতেছে না। তো এই প্রসেসটা একটু সুন্দর করতে হবে যাতে ওইভাবে আমরা কোডটা লিখবো যাতে যেই প্যারেন্ট ক্লাসে যা জিনিসপত্র ওইগুলো আমরা ইউজ করা লাগতেছে। সো এটাকে যদি আমরা একটু মডিফিকেশন করি, যে আমরা হচ্ছে প্লেয়ার ক্লাস বানাইছি এবং একটা ইন্টারফেস বানাইছি আর কি। তো ইন্টারফেসের ভিতরে কি কি মেথড আমাদের অবশ্যই লাগবে ওটা আমরা ডিফাইন করে দিছি। এবং এই প্লেয়ার ক্লাসটাকে যারা যারা ইমপ্লিমেন্ট করতেছে, যেমন হচ্ছে বেসিক প্লেয়ার। সো বেসিক প্লেয়ারের যেটা হতেছে তার হচ্ছে আমরা যদি 21 নম্বর লাইনে দেখি, তার বাফের যে লজিকটা ওটা একরকম হতে পারে, এবং অ্যাডভান্স প্লেয়ার যে তার বাফের লজিকটা অন্যরকম হতে পারে, যেটা হচ্ছে 43 নম্বর লাইনে আছে। সো এভাবে যদি করি তাহলে যেটা হলো যে আমরা কিন্তু যার থেকে আমরা হচ্ছে ইনহেরিট করছি, ইমপ্লিমেন্ট করছি, তার হচ্ছে ওই মেথডটা ঠিকই আমরা ফলো করতেছি। এবং যদি ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করা হয়, এই মেথডটা যদি আমরা আমরা ঠিক মতো হচ্ছে আহ, আমরা ডিক্লেয়ার না করি, তাহলে কখনোই আমাদের কোডটাই রান হবে না, কম্পাইলার এরর আসবে। সো এভাবে যদি আমরা কোডটা করি তাহলে কিন্তু দেখা যাবে খুব ইজিলি আমাদের হচ্ছে কোডটা মেইনটেনেবল হতেছে। এবং নর্মালি এভাবেই করা হয়, যখন আমরা একটা ক্লাস লিখি ক্লাসের আগে হচ্ছে আমরা ইন্টারফেসটা লিখি যে এটার মধ্যে কি কি থাকবে। তাহলে দেখা যায় যে আমার নিজের জন্য এটা ইউজফুল যে আমি আসলে জানি এই ক্লাসে কি কি কাজ। প্লাস হচ্ছে আরেকজন যদি এটাতে কাজ করে, সে যদি কোনো কারণে একটা মেথড ফেলে দেয়, বাট ইন্টারফেসে যদি ডিক্লেয়ার করা লাগে, তাকে তখন তাকে এরর দিবে যে এই মেথডটা দরকার। তো সে হয়তো বুঝবে যে হ্যাঁ তার লজিক হয়তো কোনো ভুল ছিল, বা সে হয়তো কোনো একটা মিসিং করছে। তো এইটা হচ্ছে এগুলি খুবই ইম্পর্টেন্ট যে আমরা কোডটা যদি ঠিক মতো ফ্লোতে লিখি, তাহলে কোড আসলে এরর হওয়ার চান্স কম। এবং নর্মালি এটাই হয় যে আসলে আমরা কোড চিন্তা করি কম, আমরা লিখি খুব তাড়াতাড়ি, এইটার কারণে আসলে এই স্মেল গুলি নর্মালি হয়। তো আরেকটা যেটা হচ্ছে যে মিডল ম্যান, যে আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে হচ্ছে আমরা একটা ইনফরমেশন পাস করতেছি। যেমন দেখি যে এখানে হচ্ছে একটা প্লেয়ারের ক্যারেক্টারিস্টিক আছে, যেটা হচ্ছে 10 নাম্বার লাইনের মেথডটাকে কল দিলে ইজিলি পাওয়া যেত, বাট এটা না করে হচ্ছে আমরা আরেকটা মেথড লিখছি
ডিসপ্লে, ওইটার ভিতরে আমরা কিন্তু আগের মেথডটাকে কল দিতেছি। সো এই মেথডটা কিন্তু খুবই ইউজলেস, এটা কোনো দরকারই নেই। এটা যদি নাও থাকে আমরা আগের মেথডটাকে কল দিলে ঠিকই আমরা সেম জিনিস অ্যাচিভ করতে পারবো। সো এক্ষেত্রে ওই জিনিসগুলো আমরা বাদ দিব, যে এক্সিস্টিং জিনিস দিয়ে যদি আমাদের করা যায় দেন ওইটা দিয়ে করবো, না হলে যদি একদমই দরকার হয় দেন হচ্ছে আমরা নতুন করে মেথড লিখবো। দেন আরেকটা থাকে যে ডাটা ক্লাস, যে আমরা একটা প্লেয়ারের ক্লাস বানাইছি, প্লেয়ারের ইনফরমেশন গুলি আছে এবং গেটার সেটা ঠিক মতো আছে। বাট এখানে একটা জিনিস যে ডাটা ক্লাস অনেক জায়গায় লাগে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে এখানে শুধু হচ্ছে ফিউ ইনফরমেশন, জাস্ট গেট সেট, এবং এখানে কিন্তু আমরা বেশি কোনো কাজ করতেছি না। সো ধরলাম হচ্ছে এখানে প্লেয়ারের হচ্ছে কিছু অ্যাকশন থাকতে পারে, যে প্লেয়ার মুভ করতে পারবে, প্লেয়ার ফাইট করতে পারবে, ওইটা হচ্ছে আমরা আরেকটা ক্লাস বানাই, ওটার ভিতর থেকে আমরা প্লেয়ার ক্লাসটাকে নিয়ে দেন আমরা বাকি কাজগুলি করতেছি। সো এই ক্লাসটা কিন্তু রেসপন্সিবিলিটি খুবই কমে গেছে, আমরা রেসপন্সিবিলিটি খুবই বাড়াবো না, খুবই কমাবো না। So আমরা ট্রাই করবো যেটা, যে এই রেসপন্সিবিলিটি গুলিও যাতে এখানে অ্যাড করা যায়। সেখানে যদি আমরা চেঞ্জ করি, প্লেয়ারের আগের মতোই আছে, তার অ্যাট্রিবিউট গুলি সেট হতেছে। সো এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক আছে, তার যদি বাফ অ্যাড করা যায় ওটা এখানে ইমপ্লিমেন্ট করা আছে। সে যদি ড্যামেজ নেয়, ড্যামেজটা এখানে অ্যাড করা আছে এবং লজিক দেওয়া আছে যে ড্যামেজ যদি 0 থেকে বড় হয় তাহলে হয়তো ড্যামেজ নিবে, এরকম ব্যাপার স্যাপার। তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আগের ক্লাসটা থেকে এখানে কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে গেছে এবং এটা আসলে দরকার। সো অতটুকু রেসপন্সিবিলিটি করা হয়েছে, তাহলে ওই ফাংশনালিটির জন্য আমাদের আরেকটা এক্সট্রা কোড করা লাগতো, যেটা আসলে দরকার নেই। সো এটা হচ্ছে যে আমরা ডাটা ক্লাস যতটুকু সম্ভব কম ব্যবহার রাখাটা হবে, এবং যেসব জিনিস খুবই নেসেসারি ওইগুলি আমরা ওই ক্লাসের ভিতরেই এক্সপ্লেন করে দিব। তো আমার হচ্ছে ইসমেল পর্যন্ত বলা ছিল, তো ওইটার ব্যাপারে আমি ক্লিয়ার করে দিছি। তো এটা যেটা খেয়াল করতে হবে যে কোডে আসলে স্মেল হয়তো থাকবেই, একদম হয়তো যে সব সময় যে পসিবল হবে যে না কোডে একদম খুবই এরর ফ্রি একদম পারফেক্ট কোড, এটা হয়তো সবসময় লেখা পসিবল হতে নাও পারে। বাট একদম বেসিক জিনিস যেগুলি এগুলি যাতে আমাদের না হয়, কারণ এইসব বেসিক জিনিস দিয়ে আসলে বোঝা যায় যে সে হয়তো কোডে খুব বেশি এক্সপিরিয়েন্স না। সো এটা ইনশিওর করতে হবে যে কোডে হয়তো স্মেল থাকবে। অনেক সময় হয়তো আমরা এক এক রকম ভাবে প্ল্যান করি যে না এটা থাকলেও এই জিনিসটা আমরা অ্যালাউ করতেছি, হয়তো ফর স্পেসিফিক রিজন ওইগুলো আলাদা ভাবে। বাট আমরা যদি ইন জেনারেল চিন্তা করি এই স্মেল গুলি আসলে আমাদের থাকা উচিত না, এবং এগুলি যদি আমরা আসলে সলভ করি দেন আমাদের কোডটা অনেক বেশি রিডেবল এবং মেইনটেনেবল হয়ে যাবে। তো আমার সাথে থেকে এটা বলা ছিল, দেন হচ্ছে এখন আমি জাহিনকে দিচ্ছি, ও হচ্ছে বাকিটা কন্টিনিউ করবে। হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে? ভাই জি সাউন্ডটা ভাই। মনে হয় একটু কম আসতেছে। আচ্ছা, আচ্ছা, এখন শোনা যায়? জি জি ভাই। আচ্ছা। সো কোড রিফ্যাক্টরিং এ আমাদের আরো একটা মেজর ভাইটাল রোল করে হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল আর ডিজাইন প্যাটার্ন। তো ডিজাইন প্রিন্সিপাল আর ডিজাইন প্যাটার্ন জিনিসটা কি? সো ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে একটা সেট অফ গাইডলাইন্স। আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এই প্রিন্সিপাল গুলো ফলো করলে আমরা এনশিওর করতে পারি বা প্রুভ করতে পারি যে না আমি এটা ফলো করছি, আমার কোডগুলো রিডেবল হচ্ছে। সো অ্যাকচুয়ালি এগুলো আমাদের কোডগুলোকে রিডেবল, আন্ডারস্ট্যান্ডেবল হইতে খুবই সাহায্য করে। সো ডিজাইন প্রিন্সিপালের মধ্যে অনেকগুলো ডিজাইন প্রিন্সিপাল আছে। সো সলিড, তারপরে কিপ ইট কিস, এটা হচ্ছে কিপ ইট সিম্পল স্টুপিড, ইয়াগনি ইউ আরন্ট গোনা নিড ইট। আচ্ছা, তো কিপ ইট সিম্পল অ্যান্ড স্টুপিড মানে হচ্ছে আমার ওভার ইঞ্জিনিয়ারিং করার দরকার নাই। আমার যখন একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে হবে, লাইক আমি সিম্পলি চিন্তা করে সিম্পলি ইমপ্লিমেন্ট করলেই হয়ে যায়। মাঝে মধ্যে এটাও হয় যে আমরা প্রিম্যাচিউর অপটিমাইজেশন করতে চাই। সো অ্যাকচুয়ালি এটা এখন দরকার নেই, আমি ফিউচারের জন্য চিন্তা করে লিখে রাখছি। তো আলটিমেটলি এটা আমার দরকার নেই। সো যেটা আমার দরকার নেই সেটা আমার রাখার দরকার। সো তো বেসিক্যালি আমরা হচ্ছে সলিড নিয়ে একটু আলোচনা করব। তো সলিড ডিজাইন প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হয়, মেনটেন করতে হয়, তাহলে মোটামুটি আমরা একটা ভালো কোড আশা করতে পারি। সো সলিডের এস থেকে এস যে প্রিন্সিপালটা বলে যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, তারপরে আছে ওতে ওপেন ক্লোজ প্রিন্সিপাল, এল এ লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল, আইতে ইন্টারফেস সিগ্রিগেশন প্রিন্সিপাল, আর ডিতে ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। সো আমরা একটা একটা করে আগাই। তো সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল বলতেছে যে একটা ক্লাস বা মডিউল রেসপন্সিবল হবে শুধু ওই একটা কাজের জন্য, আমি অন্য কোনো কাজ ওটার মধ্যে লিখবো না। তাহলে আমার ওই ক্লাসটা ওই কাজের জন্য, এই জন্য আমার রিডিবিলিটি বাড়বে এবং কোডটা মেনটেনেবল হবে। সো আলটিমেটলি আমরা একটা একটা কোড দেখি,
এই কোডটা দেখা যাইতেছে যে একটা কাস্টমার ক্লাস আছে। সো আমরা অনেকেই এই কাজটা করি যে সাপোজ স্ট্রিং ইমেল আছে, সো একটা ফাংশন রাখলাম ইজ ভ্যালিড ইমেল, এরপরে এই জায়গায় আমরা একটা ইমেল ভ্যালিডেশন লজিকটা রাখলাম। তো আলটিমেটলি দেখা গেল যে এই ক্লাসটা যখন বড় হবে আমরা আরো অনেক ফাংশনালিটি লিখবো যেটা অ্যাকচুয়ালি কাস্টমার ক্লাসের সাথে রিলেটেড না। তো আমরা আসলে এইটাকে আসলে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপালে বলতে পারি যে কাস্টমারের যে রেসপন্সিবিলিটি, কাস্টমার ক্লাসটা যেটা আমাকে ডিফাইন করে, যেটা রিফ্লেক্ট করে কাস্টমার দ্বারা, সেইটাই অন্তত থাকবে, আর বাকিগুলো আমরা অন্য ক্লাস লিখতে পারি। যেমন আমরা ইমেল ভ্যালিডেশনের জন্য আমরা ইমেল ভ্যালিডেটর একটা ক্লাস লিখতে পারি, সেখানে আমরা ভ্যালিডেশনের লজিকটা রাখতে পারি। আচ্ছা, তো এখন আমরা কাস্টমার ক্লাস থেকে আমরা কি করলাম যে ভ্যালিডেশনের যে লজিকটা সেটা আমরা গ্লোবালি অন্য আরেকটা জায়গায় নিয়ে গেলাম। এখন এখান থেকে আমার কি কি সুবিধা হইতেছে? ফার্স্ট অফ অল যে কাস্টমার তার জিনিসপত্রগুলো নিয়েই আসে, সো ভ্যালিডেশনের লজিকটা সেখানে নাই। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে এখন আমার কাস্টমার ক্লাসটা এই ভ্যালিডেশনের লজিকটা ইউজ করতেছে, ইমেল ভ্যালিডেটর ডট ইজ ভ্যালিড ইমেল। একটু পরে ধরলাম যে আমার একটা স্টুডেন্ট ক্লাস আসলো অথবা এমপ্লয়ি ক্লাস আসলো, তখন এমপ্লয়ি ক্লাসেরও আমার এই ভ্যালিড ইমেল এই ফাংশনটা চেক করার দরকার পড়লো। তো আলটিমেটলি ওই ধরনের কোড লিখলে আমার যেটা হতো যে এই ইজ ভ্যালিড ইমেল কোডটা আমার সব জায়গায় লেখা লাগতো এবং এটা কোডটা ডুপ্লিকেটলি এরকম হয়ে বাড়তে থাকে। সো এখন হচ্ছে আমি ইমেল ভ্যালিডেটরটা সবখান থেকে ইউজ করতে পারবো এবং হচ্ছে আমার কোডটা মেইনটেইন থাকবে। আচ্ছা, ওপেন ক্লোজ প্রিন্সিপাল। সো এইটা বলতেছে যে একটা ক্লাস ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর মডিফিকেশন। আমার একটা ক্লাস আমি হচ্ছে একবার লেখার পরে আমার কোনো একটা রিকোয়ারমেন্ট আসার পরে ওই ক্লাসটাকে যতটুকু চেষ্টা করবো যে ক্লাসটাকে আমি মডিফাই না করতে। আমি যেটা করব, আমরা একটু আগে ইনহেরিটেন্স দেখতেছিলাম, সো আমি চাইলে এটা ইনহেরিটেন্স করে কাজটা করতে পারি। সো আমার এখানে দেখা গেল যে আমার একটা ক্লাস আছে সেই এরিয়া ক্যালকুলেটর। এইখানে ক্যালকুলেট এরিয়ার মধ্যে আমরা হচ্ছে স্কোয়ারের এরিয়াও ক্যালকুলেট করতেছি, এরপরে রেক্টেঙ্গেলের এরিয়াও ক্যালকুলেট করতেছি। এখন হুট করে বললো যে আমাকে ট্রায়াঙ্গেলেরটাও ক্যালকুলেট করে দিতে। তো আমি এখানে আরেকটা ইফ লাগাইলাম, তারপরে হচ্ছে লিখলাম। সো আলটিমেটলি কি হবে, এই নিচে থেকে কোড বেসটা বাড়তে থাকবে এবং যত বেশি ইফ যুক্ত হবে তত বেশি এইটা রিডিবিলিটি কমতে থাকবে। সো আমরা করতে পারতাম একটা শেপ ইন্টারফেস বানাইতাম, সো স্কোয়ার ক্লাস সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে। আবার যখন রেক্টেঙ্গেল ক্লাসে রিকোয়ারমেন্ট আসতো, রেক্টেঙ্গেল ক্লাসও এটা ইমপ্লিমেন্ট করতো এবং ট্রায়াঙ্গেল আসলে ট্রায়াঙ্গেল। সো এইভাবে আসলে আমরা সবগুলোকে ফার্স্ট অফ অল যেটা হইতো শেপ এরিয়া ক্যালকুলেটরের যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি সেটাকে আমরাকে রেসপন্সিবিলিটিকে ভাগ করে দিলাম, যেটা আমরা ফার্স্টে দেখে আসছি, সেটা একটা কমপ্লিট। দ্বিতীয় কি হলো, আমার ক্লাসটা ওপেন ফর এক্সটেনশন, অর্থাৎ এই ক্লাসগুলোকে আমি এক্সটেন্ড করতে পারতেছি কিন্তু মডিফিকেশনের জন্য ক্লোজ করে দিচ্ছি। লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল। আচ্ছা, এই যে প্রিন্সিপালটা এটা বলতেছে যে সুপার ক্লাসগুলো আমার চাইল্ড ক্লাস দ্বারা রিপ্লেসেবল হতে পারে, হতে হবে, এটাই এই প্রিন্সিপালটা। অর্থাৎ আমি যদি একটা এলিমেন্ট ক্লাস করি এবং যদি একটা ডগ ক্লাস রাখি, তো আমরা যা এলিমেন্টটাকে যাতে ডগ ক্লাস দ্বারা রিপ্লেস করতে পারি। সো এখানে আমরা আবার শেপ ক্লাস দিয়ে দেখি। তো শেপ ক্লাসের প্রিভিয়াস যে এক্সাম্পলটা ছিল সেই ক্লাসটা লেখা আছে, তারপরে হচ্ছে স্কোয়ার শেপটাকে ইনহেরিট করছে, রেক্টেঙ্গেলও করছে। সো মেইন মেথডে আমরা দেখি শেপ স্কোয়ার ইকুয়াল টু নিউ স্কোয়ার, আবার শেপ রেক্টেঙ্গেল ইকুয়াল টু নিউ রেক্টেঙ্গেল লিখতে পারতেছি, এটা রিপ্লেসেবল। এবং তাদের যে মেথডটা আছে গেট এরিয়া, সেই গেট এরিয়া দ্বারা আমরা স্কোয়ারের দ্বারা এই শেপ ক্লাস যেটা সেটা দ্বারাই আমরা গেট এরিয়া কল দিতে পারতেছি, অর্থাৎ এটা প্যারেন্ট ক্লাস দ্বারা রিপ্লেসেবল। রিপ্লেসেবল বলতে কি বোঝানো হইতেছে, আমরা এখানে কি লিখতে পারতাম, স্কোয়ার ইকুয়াল টু নিউ স্কোয়ার। তো আমরা যখন কি করলাম, স্কোয়ারকে আমরা চেঞ্জ করে লিখলাম শেপ স্কোয়ার ইকুয়াল টু নিউ স্কোয়ার। তো আমরা রিপ্লেস করতে পারতেছি। এখন একটা জিনিস আমরা দেখতে পারি যে রিপ্লেসেবল কি সবসময় পসিবল? রিপ্লেসেবল হইতে পারে যে অনেক সময় এরকম হয় যে আমি এমন একটা মেথড রাখলাম গেট পেরিমিটার। সো এখন ধরলাম যে গেট পেরিমিটারটা এক জায়গায় আমি ইমপ্লিমেন্ট করি নাই, তো এই কারণে দেখা গেল আমি যদি
রিপ্লেস করি এবং ওই যেখানে ইমপ্লিমেন্ট করি নাই এরপরে যদি আমি ওই মেথডটাকে এক্সিকিউট করি, দেখা যাবে নট ইমপ্লিমেন্টেড একটা এক্সেপশন দিচ্ছে। এইটা দিলে যেটা হবে, আমার এই ইয়াটা ভায়োলেট করবে, কারণ একটু আগে বলা হয়েছে যে রিপ্লেসেবল উইথ অবজেক্ট অফ ইটস সাব ক্লাসেস উইথাউট এফেক্টিং দ্য কারেক্টনেস অফ দি প্রোগ্রাম। অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো আছে প্যারেন্ট ক্লাস, সেটা আমি যদি রিপ্লেস করতে চাই তাহলে অবশ্যই সবগুলোর ইমপ্লিমেন্টেশন থাকতে হবে। এবং মোটামুটি আমরা ইন্টারফেস সিগ্রিগেশন প্রিন্সিপাল এটার মধ্যেও আমরা এই জিনিসটা অনেকটা মিল পাবো। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাই যে এখানে বলতেছে এ ক্লায়েন্ট শুড নট বি ফোর্স টু ইমপ্লিমেন্ট অ্যান ইন্টারফেস দ্যাট ইট ডাজ নট ইউজ। তাহলে এখন আমি সাপোজ আমি একটা ইন্টারফেস বানালাম, ইন্টারফেসের তিনটা মেথড আছে যেগুলোর বডি নেই। সো আমরা হচ্ছে তিনটা ক্লাস সেটাকে ইমপ্লিমেন্ট করবো। এখন তিনটা ক্লাসে দুইটা মেথডের দরকার নাই, তখন আমি যেটা করতে হবে যে ওইটাকে ইমপ্লিমেন্ট করার কারণে আমার নট ইমপ্লিমেন্টেড একটা এক্সেপশন থ্রো করবে। সো এইটা কিন্তু ইন্টারফেস সিগ্রিগেশন প্রিন্সিপাল ভায়োলেট। সাপোজ এই যে একটা ইন্টারফেস আমরা করছি মাল্টি ফাংশন ডিভাইস, সে তার কাজ কি তার কাজ হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট, স্ক্যান ডকুমেন্ট এবং হচ্ছে সেন্ড ফ্যাক্স। তো এখন আমি যদি দেখি এইখানে আমরা ইন্টারফেস গুলোকে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করছে? একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট করা হয়েছে, আচ্ছা, যে মেসেজে একটা অ্যানাউন্সমেন্ট। আমরা দেখতেছিলাম যে ইন্টারফেসে আমরা প্রথমে যে ইন্টারফেসটা ডিক্লেয়ার করছি সেই ইন্টারফেসে আমরা তিনটা ফাংশন রাখছি। এখন এই ইন্টারফেসটাকে যদি কোনো একটা ক্লাস ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু তার এই তিনটা মেথডকেই তার ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সেই ক্লাসটার যদি কোনো একটা ফাংশনের দরকার না থাকে তখন সে যদি সেটা ইমপ্লিমেন্ট করে এবং সেটা কিন্তু একটা কোড স্মেল জেনারেট করবে এবং দেখা গেল তার কোনো ইমপ্লিমেন্টেশন নাই, তা আমাদের কিন্তু তখন যেটা হয় ওটাকে খালি রাখতে হয়, এবং অ্যাকচুয়ালি কোনো কেউ যদি ভুল করে ওই মেথড কল দেয় তখন একটা নট ইমপ্লিমেন্টেড এক্সেপশন থ্রো করে। সো এইটা কি করে, এইটা অ্যাকচুয়ালি ভায়োলেট করে এই রুলটা। সো আমরা কি করতে পারি, ইন্টারফেস গুলোকে সিগ্রিগেট রাখি, অর্থাৎ যেটুকু কাজ, অর্থাৎ ইন্টারফেস গুলোকেও আমরা কিন্তু সিঙ্গেল রেসপন্সিবিলিটিতে রাখতে পারি। সো প্রিন্টেবল হলে সেই ইন্টারফেসের কাজ হবে প্রিন্ট ডকুমেন্ট, স্ক্যানেবল হলে সেটা হবে স্ক্যান ডকুমেন্ট, আর ফ্যাক্সেবল হলে সেন্ড ফ্যাক্স। সো আমরা জানি যে আমরা হচ্ছে একসাথে অনেকগুলো ইন্টারফেসকে আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি। সো যেই ক্লাসটার দুইটা প্রয়োজন হবে তখন আমরা কি করব, প্রিন্ট সাপোজ মেশিন 1 ইমপ্লিমেন্টস প্রিন্টেবল কমা স্ক্যানেবল, হ্যাঁ, আর বললাম যে একটা মেশিন 2 সে ক্লাস মেশিন 2 সে শুধু ফ্যাক্সের কাজই করে, তাহলে মেশিন 2 ইমপ্লিমেন্টস ফুল ফ্যাক্সিবল। সো এইভাবে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, এখন যেই একটা প্রিন্সিপাল দেখবো এটা অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ডিপেন্ডেন্সি ইনজেকশন একটা টার্ম আছে। সো ওইটা বুঝতে হলে আমাদের মোটামুটি ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপালটা বুঝতে হয়, ওইখান থেকেই আসলে জিনিসটা আসছে। সো এই ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপালটা যেটা বলে যে হাই লেভেল মডিউলস শুড নট বি ডিপেন্ড অন লো লেভেল মডিউলস। সো আমরা যখন এটার বিপরীতে কোড লিখবো আমাদের কোড বেস হবে অনেক টাইট কাপড়। সো একটা কোড বেস অনেক বড় হয়ে গেলে তখন আমাদের চেঞ্জ করতে অনেক সমস্যা হয়। সো আমরা একটা দেখি যে একটা টাইট কাপড় কোড দেখতে, এখানে হচ্ছে আমরা একটা কার ক্লাস লাগছে, হ্যাঁ, আমরা ধরতে পারি যে এই কার ক্লাস মডিউলটা হচ্ছে হাই লেভেল মডিউল। তো এখন এখানে কিছু লো লেভেল মডিউল আছে, অর্থাৎ কার ক্লাসের কিছু ডিপেন্ডেন্সি আছে। একটা কার কনস্ট্রাক্ট করতে হলে আমার একটা ইঞ্জিন লাগে, টায়ার লাগে। তো সাপোজ এই ইঞ্জিন আর টায়ার আমি কনস্ট্রাক্টরে লিখছি যে দুইটা ক্রিয়েট করছি, ইঞ্জিন ইকুয়াল টু নিউ ইঞ্জিন আর টায়ার ইকুয়াল টু নিউ টায়ার। সো এরপরে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনটা হয়েছে ক্লাস ইঞ্জিন টায়ার এটা। তো সাপোজ আমার কখনো একটা চেঞ্জ আসলো যে এই ইঞ্জিনটাকে আমার চেঞ্জ করে অন্য একটা ইঞ্জিন দিতে হবে এবং এই টায়ার ক্লাসটাকে চেঞ্জ করে অন্য একটা টায়ার ক্লাস দিতে হবে।
তখন অ্যাকচুয়ালি আমাদের এই কোডের ভিতরে গিয়ে কিন্তু চেঞ্জ করতে হবে। এবং সাপোজ কোড তো এরকম সিম্পল হয় না, কোড হয় আরো অনেক জটিল। তো তখন দেখা যায় যে এরকম নিউ জাতীয় কিওয়ার্ড থাকলে এবং আমাদের যদি একটা ক্লাস এই লো লেভেল মডিউলগুলোর উপর নির্ভরশীল থাকে, তখন আমাদের যেটা হবে যে এই ক্লাসটা তখন আমরা রান করতে পারবো। সো এইটা সলভের উপায় কি? এটা সলভের উপায় হচ্ছে ডিপেন্ডেন্সি ইনভার্সন। আমরা যত ডিপেন্ডেন্সি আছে সেটাকে ইনভার্ট করে নিয়ে আসবো। আচ্ছা, তো সেইটা আমরা কিভাবে করতেছি? আমরা যদি একটু কম্পেয়ার করি, কার ক্লাসের কনস্ট্রাক্ট করার জন্য প্রয়োজন ছিল ইঞ্জিন আর টায়ার। সো এই কার ক্লাসে যা প্রয়োজন তা আমরা হচ্ছে তার কনস্ট্রাক্টরে প্রোভাইড করতেছি। এখন যেটা দেখতে পাইতেছি আমরা কার ক্লাসে একটা কনস্ট্রাক্টরে ইঞ্জিন আছে এবং টায়ার আছে এবং আমরা কোনো নিউ কিওয়ার্ড রাখতেছি না। সো যার ফলে কি হইতেছে, এবং এখানে ইঞ্জিন যেটা, এটা একটা ইন্টারফেস এবং টায়ার একটা ইন্টারফেস। সো আমার ইঞ্জিন অনেক রকমের হতে পারে, V8 ইঞ্জিন, আবার টায়ার হতে পারে অনেক ধরনের টায়ার। সো এখন আমরা যখন এই কার ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে এই ইঞ্জিনটাকে প্রোভাইড করব, তখন আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরে আসতেছি ডিজাইন প্যাটার্ন। ডিজাইন প্যাটার্ন জিনিসটা কি? আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিছু কমন প্রবলেম ক্রিয়েট হয় বা কমন কিছু প্যাটার্ন আছে যেগুলো আমরা আসলে করতে গেলে ফেস করি এবং অলরেডি অনেক মানুষ ফেস করছে। তো তারা এই ধরনের প্রুভেন একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে যার মাধ্যমে আমরা এই প্রবলেমগুলোকে ফিক্স করতে পারি। সো এইটা করলে কি হবে, এখানে একটা ব্যাপার হচ্ছে যে ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল, অর্থাৎ আমি যে প্রবলেমগুলো মানুষ ফেস করে গেছে ওগুলো আমরা ওই প্যাটার্ন দিয়েই সলভ করতে পারি। সো আমাকে আর নতুন করে চিন্তা করতে হবে না। দ্বিতীয় কথা, ডিজাইন প্যাটার্ন আমাকে একটা টেমপ্লেট প্রোভাইড করে। সো এই টেমপ্লেটের মাধ্যমে আমরা হচ্ছে এই গাইডলাইনটা ফলো করতে পারি। সো ডিজাইন প্যাটার্নের এক্সাম্পলে কি কি আছে? সিঙ্গেলটন, ফ্যাক্টরি, অবজারভার, স্ট্র্যাটেজি, অ্যাডাপ্টার এবং অনেক ধরনের প্যাটার্ন আছে। ফার্স্টে অনেক কমন একটা প্যাটার্ন আমরা আলোচনা করি সবসময়, এটা খুব জরুরি, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। সো একটা সিনারিও, যে সিনারিওতে হচ্ছে আমরা চিন্তা করি যে একটা টিকিটিং সিস্টেম আছে, যে টিকিটিং সিস্টেমে হচ্ছে আমরা লাইন বাই লাইন টিকিট প্রোভাইড করতেছি, রিকোয়েস্ট প্যারালালি আসতে পারে, বাট আমি হচ্ছে সিকোয়েন্সিয়ালি টিকিটটা প্রোভাইড করি এবং আমরা হচ্ছে প্রোভাইডেড টিকিটটা কাউন্ট করতেছি যে কাকে কাকে টিকিট দিচ্ছি এবং টোটাল স্লট এক্সিট করলে আমরা প্রোভাইড করা বন্ধ করে দিই। তো এইখানে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের সবচেয়ে বড় যে কনসেপ্টটা সেটা হইতেছে যে অবজেক্ট ক্রিয়েশনটা, অর্থাৎ আমার থ্রু আউট দ্য প্রজেক্ট আমার একটাই অবজেক্ট থাকবে, আমি আর কোনো অবজেক্ট ক্রিয়েট করতে দিব না। তো এর ফলে যেটা হবে যে আমার এক্সট্রা ইনস্ট্যান্স থাকলে ওই ইনস্ট্যান্সটাই যত ক্লাস আছে সবাই ইউজ করবে। সো এখানে আমরা দেখতে পাই যে টিকিট প্রোভাইডার সার্ভিস, এই ক্লাসটাকে আমরা সিঙ্গেলটন বানাইছি। কিভাবে বানাইছি আমরা যদি একটু দেখি, নর্মালি আমরা যেটা হয় ক্লাসের কনস্ট্রাক্টরটা পাবলিক থাকে, কনস্ট্রাক্টরের পাবলিক থাকলে আমরা যেটা করতে পারি যে ওই ক্লাসটা নিউ দিয়ে ক্রিয়েট করতে পারি, বাট এখানে আমরা নিজে থেকে নিউ দিয়ে আমরা ক্রিয়েট করতে পারবো না, অর্থাৎ সার্ভিস ইকুয়াল টু নিউ টিকিট প্রোভাইডার সার্ভিস, এভাবে এটা ওপেন করতে পারবো না। এর ফলে যেটা হবে, আমার এই ক্লাসের উপর নির্ভরশীল একটা মেথড আছে গেট ইনস্ট্যান্স। সো এই ইনস্ট্যান্সের মাধ্যমে আমরা যেটা করি যে এইটা নেই ইনস্ট্যান্সটা, অবজেক্টটা। সো এখানে যেটা হয় যে ইনস্ট্যান্স যদি নাল হয় তাহলে আমরা একটা অবজেক্ট দিব, আর যদি অলরেডি ক্রিয়েট করা থাকে আমরা ওই ইনস্ট্যান্সটা দিয়ে দিব। ভাই কেউ একজন হ্যান্ড রেজ করছে মনে হয়। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, এখানে হচ্ছে সিনক্রোনাইজটা কেন ইউজ করা হয়েছে?
আচ্ছা, মাল্টি থ্রেডিং এনভায়রনমেন্টে যেটা হয়, আমি একটা সিনারি বলতেছি, যে একটু আগে লিখছিলাম যে একটা রিকোয়েস্ট প্যারালালি আসছে। সো ইন দ্য মিন টাইম দেখা গেল একই সময় দুইটা ক্লাস এই গেট ইনস্ট্যান্স মেথডটাকে কল দিছে। এখন একটু চিন্তা করতে পারি আমরা যে কি হবে এই সিচুয়েশনে দুইটা ক্লাস একই সাথে দিলে দুইজনই গিয়ে ইনস্ট্যান্স নাল পাবে, এবং যদি দুইজনই ইনস্ট্যান্সটা নাল পাওয়া যায়, দুইজনই কিন্তু দুইটা ডিফারেন্ট ইনস্ট্যান্স পাবে। সিনক্রোনাইজড ইউজ করার মেইন বেসিক হচ্ছে যে মাল্টি থ্রেডেড এনভায়রনমেন্টে যদি একই সাথে দুইটা রিকোয়েস্ট আসে, এ হচ্ছে সিনক্রোনাসলি সেই রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে। ঠিক একইভাবে প্রোভাইড টিকিটের জন্য একই সাথে যদি দুইটা টিকিট চাওয়া হয়, তাহলে এমনও হতে পারে যে একই সময় তাহলে তো আমার টিকিট মাইনাসে চলে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে সিনক্রোনাইজডের কাজ। ক্লিয়ার? জি। আচ্ছা, তো আমরা এখন দেখি যে কিভাবে তাহলে আমরা ইয়াটা চাবো, অবজেক্টটা চাবো, এই ক্লাসের অবজেক্টটা চাবো। এখানে আমরা যদি দেখি যে আমরা নিউ দিয়ে ক্রিয়েট করতে পারতেছি না, কিন্তু একটা স্ট্যাটিক মেথড দিয়ে আমরা টিকিট প্রোভাইডার সার্ভিস ডট গেট ইনস্ট্যান্স। এরপরে যদি অন্য কেউ এই ইনস্ট্যান্সটা চায়, কি হবে ব্যাপারটা? অন্য কেউ এই ইনস্ট্যান্সটা চাইলে দেখা যাবে ইনস্ট্যান্স অলরেডি ক্রিয়েটেড, ওই ইনস্ট্যান্সটা, ওই সেম ইনস্ট্যান্সটাই সে আবার পাবে। এখন এটা সিঙ্গেলটন বানানোর উদ্দেশ্যটা কি? এই যে প্রাইভেট সিক বুক একটা ভেরিয়েবল আছে, তো আমি যদি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতাম, প্রত্যেকের তো আলাদা আলাদা সিক বুক ভেরিয়েবল থাকতো, প্রত্যেকের ভেরিয়েবলের ভ্যালু থাকতো আলাদা আলাদা। সো আমার সিনারিও অনুসারে এখন এই ক্লাসটা সিঙ্গেলটন প্রয়োজন। এছাড়া আরো অনেক ধরনের এক্সাম্পল দেওয়া যায়। আমরা লগার রাখি সিঙ্গেলটন। আচ্ছা, এরপরে আরেকটা কমন ডিজাইন প্যাটার্ন হচ্ছে ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন। এটা ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। এটা অবজেক্ট ক্রিয়েশনের জন্য ইউজ হয়, নট লাইক সিঙ্গেলটন। এটা হচ্ছে আমার যখন অবজেক্ট প্রয়োজন, আমি যে ধরনের অবজেক্ট চাই সেই ধরনের দেয়, সেপারেশন রাখে। আমার অবজেক্ট ক্রিয়েশনের লজিকটা আমার মেইন কাজের থেকে আলাদা রাখে। এইটাই হচ্ছে ফ্যাক্টরির সুবিধা। বাম পাশের কোডটা যদি আগে দেখি, বাম পাশের কোডে আমরা দেখতে পাইতেছি যে শেপ ক্লাস, সার্কেল ক্লাস, স্কোয়ার ক্লাস আছে। ক্লায়েন্ট যে ক্লাস, সে চয়েস অনুসারে আমাকে শেপটা চয়েস অনুসারে দিতেছে আর কি ক্লাসটাকে। যদি চয়েস 1 হয় নিউ সার্কেল, 2 হয় স্কোয়ার। সো অ্যাকচুয়ালি যদি এরকম আরো শেপ বাড়ে, এবং আলটিমেটলি আমার ক্লায়েন্ট ক্লাসে যেই কাজটা করা উচিত ছিল সেই কাজটার বদলে আমার ক্রিয়েশন লজিকটা এখানে এসে পড়তেছে। সো অ্যাকচুয়ালি এইটাকে আমরা অন্য একটা ক্লাসে নিয়ে যেতে পারি, যেই ক্লাস অ্যাকচুয়ালি আমাকে দিবে প্রত্যেকটা ইনস্ট্যান্স, সেটাকে আমরা বলতেছি ফ্যাক্টরি মেথড। তো আমরা ঠিক করছি এই যে ক্লাস ক্রিয়েশনের লজিকটা, সেটা একটা ফ্যাক্টরি ক্লাসে নিয়ে গেছি। তো একটা জিনিস যে খুবই সোজা, যে ওই অবজেক্ট ক্রিয়েশনের যে লজিকটা সেটা আমরা জাস্ট নিয়ে গেছি। তো এখন আমার চয়েস অনুসারে আমি চয়েস পাঠিয়ে দিতেছি, ও আমাকে ইনস্ট্যান্সটা রিটার্ন করতেছে। আমার ক্লায়েন্ট ক্লাসটা অনেক ছোট হয়ে গেল, শেপ ইকুয়াল টু শেপ ফ্যাক্টরি ডট গেট শেপ, এবং আমি চয়েসটা পাঠিয়ে দিতেছি। এখন এর আরো কিছু ফর্ম আছে। আমরা জেডিডি কোয়েতেও ফ্যাক্টরি বানাতে পারি। সেক্ষেত্রে আমরা ক্লাসটা একটা বলে দিলেই ওইটা রিটার্ন করে। সেই ক্ষেত্রে শেপ ফ্যাক্টরির যে নিচের দিকে বড় হওয়া, সেটাও হয়তো ইয়া হয়, কিন্তু এটা রিকোয়ারমেন্ট অনুসারে কেউ যদি ইন্টারেস্ট থাকে সেটাও দেখতে পারে। তো এটা গেল ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন। এরপর হচ্ছে টেমপ্লেট মেথড প্যাটার্ন। টেমপ্লেট মেথড প্যাটার্ন দিয়ে আসলে আমরা ইন্টারফেসের কাজটাকে একটু ডিফাইন করতে পারি। টেমপ্লেট মেথড প্যাটার্ন একটা স্ট্যান্ডার্ডাইজেশন দেয়। একটু আগে আমাদের শোয়েব ভাইয়া বলতেছিল যে অনেকগুলো ক্লাসের আমরা আগে একটা ইন্টারফেস ক্রিয়েট করে নিই। তো এই ইন্টারফেস ক্রিয়েট করার একটাই উদ্দেশ্য থাকে যে কতগুলো মেথড, এটা যেন আমরা প্রপারলি গাইডলাইন ফলো করি। সাপোজ অ্যালগোরিদমের জন্য সাপোজ একটা 4-5টা অ্যালগোরিদম আছে, ওই একটা ক্লাসকে বানাইতে হবে, এবং বাকি যে ক্লাসগুলো বানাবে সে ওই ইন্টারফেসের আন্ডারে ওইভাবে এটা তৈরি করবে।
সো একটা এক্সাম্পল দেখি আমরা স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে ফলো করানো যায়। সাপোজ আমরা একটা গেম বানাতে চাই, অ্যাবস্ট্রাক্ট ক্লাস রাখছি আমরা, এটা ইন্টারফেসও রাখা যেত। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা গেমে আমরা বলে দিলাম যে এই গেমটা বানাতে এই ইন্টারফেসটারে ফলো করতে বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ফলো করতে আমার এই মেথডগুলো লাগবেই। ইনিশিয়ালাইজ গেম, স্টার্ট গেম, এন্ড গেম। সো আমি যে ক্লায়েন্ট ক্লাস যখন একটা গেম বানাতে যাবে, তো চেস সে এই গেমটাকে এক্সটেন্ড করলে তার এগুলোকে ইমপ্লিমেন্ট করতেই হবে। সো আমি একটা গাইডলাইন দিতেছি। যখন মনোপলি গেমটা সে এই গেমটাকে ইয়া করবে, তখন সেও এই ইনিশিয়ালাইজ, স্টার্ট, এন্ড এগুলো ইন্টারফেসের একটা ধরুন এই যে সাপোজ আমরা কি জানি বলে অ্যারে লিস্ট বা হ্যাশের জন্য মাঝে মধ্যে এক্সট্রা ক্লাসগুলো ইউজ করি, যে আমরা ডট দিয়ে যে মেথডগুলো পাই। সো সাপোজ ওই ইন্টারফেসের আন্ডারে যদি আমি আমার নিজের একটা ক্লাস বানাই, নট বিল্ট-ইন, তো আমি যদি ইন্টারফেসটাকে ফলো করি, তো আলটিমেটলি কি হবে, ওই ওই ইন্টারফেসের আন্ডারে ওই যতগুলো ক্লাস আছে ওটার মতো করে আমার ক্লাসটা কেউ ইউজ করতে পারে। এবার আসি বিল্ডার প্যাটার্ন। এটা খুব কমন একটা প্যাটার্ন, এটা ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। তো একটু কনফিউজিং লাগতে পারে যে সবই তো ক্রিয়েট করতেছি অবজেক্ট, কিন্তু কখন কোনটা, বা যেটা হবে যে আমাদের এই লেভেলে হয়তো বা একটু ভিজুয়ালাইজ করাটা একটু টাফ মনে হয় শুরুতে, কিন্তু যেটা হবে সাপোজ এটা স্টেপ বাই স্টেপ একটা গ্যাদার হয় যে নলেজটা, যে ইউপি যখন বুঝতে সমস্যা হয় অনেকে শুরুতে, কিন্তু যখন আমার পার্সোনালি যেটা মনে হয় যে যখন আমি সলিড পড়লাম তখন দেখা গেল যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমি আরো ভালো মতো বুঝতে পারতেছি। আবার যখন ডিজাইন প্যাটার্ন করতেছি তখন দেখা যাচ্ছে যে আমি সলিডটা ভালো মতো বুঝতে পারতেছি। এবং অ্যাকচুয়ালি এই প্যাটার্নগুলো কিন্তু সলিডের উপর বেস করেই বানানো। সো অ্যাকচুয়ালি যখন এটা করা হবে তখন সলিডের গাইডলাইন ফলো হবে। আচ্ছা, তো বিল্ডার প্যাটার্নে আমরা দেখতে পাইতেছি যে এটাও ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, বাট এইটা কি করে আমাকে একটা কমপ্লেক্স অবজেক্টকে স্টেপ বাই স্টেপ বানাতে সাহায্য করে। এবং বিল্ডার প্যাটার্ন কি করে যে যেই ক্লাসটা আছে ওকে এই ক্রিয়েশনের যে ঝামেলাটা সেটা থেকে মুক্তি দেয়। সাপোজ আমি একটা ক্রিকেট গেম বিল্ড করতে চাই। সো ক্রিকেট গেম বিল্ড করতে চাইলে আমি যদি একটা ক্রিকেট গেম ক্লাসটা দেখি, কিছু প্যারামিটার আছে, হোম টিম, অ্যাওয়ে টিম, ভেনু, ম্যাক্স ওভার, ডে নাইট ম্যাচ কিনা, সেগুলো। সো এটা যদি আমার ফিল্টারটা না থাকতো, আমার কি করতাম, আমার ম্যানুয়ালি একটা নিউ ক্লাস ক্রিয়েট করে এরপরে বিভিন্ন অ্যাট্রিবিউট হেড সেট করতাম আমি ডট দিয়ে অ্যাক্সেস করে, যদি প্রায় পাবলিক হতো তাহলে ডট দিয়ে অ্যাক্সেস করে, আর যদি গেটার সেটআপ থাকতো তাহলে ওইভাবে করতাম। আচ্ছা, তো এখন বিল্ডার ক্লাসটা কি করতেছে? বিল্ডার ক্লাস করতেছে যে বিল্ডারের কিছু মেথড দিতেছে আমাকে, এবং আমি এই বিল্ডার ক্লাসে যেটা করতেছি রিটার্ন দিস করতেছি। এই রিটার্ন দিস করার কারণে আমি যে ক্লাসের কনটেক্সট সেটাকেই আমি আবার রিটার্ন করতেছি। এর কারণে পরের বার আমি আরেকটা মেথড চেইনিং এর মাধ্যমে আমি ক্লাসটা কনস্ট্রাক্ট করতেছি। যদি বুঝতে সমস্যা হয় কেউ একটু প্র্যাকটিস করলে আই থিঙ্ক বুঝতে পারবে যে একটা বিল্ডার প্যাটার্ন এক্সিকিউট করতে হয় কিভাবে। সো আমরা যদি একটু এক্সাম্পলে যাই, বিল্ডার প্যাটার্ন এক্সাম্পলে, সো দেখা যাইতেছে যে আমরা ক্রিকেট গেম ডট বিল্ডার ডট হোম টিম, এখানে একটা হোম টিম মেথড ছিল। এই হোম টিমে আমি হচ্ছে হোম টিমের স্ট্রিং প্যারামিটারটা পাস করে দিছি, তারপরে ডট অ্যাওয়ে টিম দিয়ে পাস করে দিছি, ভেনু পাস করে দিছি। এখন কথা হলো ডট দিয়ে কিভাবে পারতেছি আমি কাজটা। প্রত্যেকটা মেথড আমার কি করতেছে, ওই ক্লাসের ওই ইনস্ট্যান্সটাকেই রিটার্ন করতেছে। এই কারণে পরের বার আমি যখন ডট দিতেছি তখন কিন্তু আমি ওই ইনস্ট্যান্সের আরেকটা কি পাইতেছি, প্রপার্টি অ্যাওয়ে টিম পাইতেছি। এভাবে আমি ম্যাক্স ওভার 50 ডে নাইট ট্রু করে যখন আমি বিল দিলাম, যখন বিল দেওয়াটা অবশ্যই ম্যান্ডেটরি, এই বিল দেওয়ার পরে আমার কিন্তু এই যত প্যারামিটার আছে এই প্যারামিটার নিয়ে একটা ক্রিকেট গেম বিল্ড হয়ে গেল। সো এইটা আমাদেরকে অনেক সময় অনেক ফ্লেক্সিবিলিটি দেয় এবং এটা খুবই কমনলি ইউজ হয়। আরেকটা বিল্ডারের এক্সাম্পল দেখাই।
সাপোজ আমার একটা রেসপন্স ক্লাস আছে, তো আমি রেসপন্স বিল্ডার কি করতেছে, এই বেসিক রেসপন্স ক্লাসটাকে বিল্ড করবে। অনেক সময় আমাদের এপিআই রেসপন্স বিল্ড করা লাগে। তো আমরা এই চেইনিংটা দেখি, রেসপন্স বিল্ডার ডট উইথ ব্যাড রিকোয়েস্ট, অর্থাৎ এই রিকোয়েস্টটা ব্যাড রিকোয়েস্ট, যদি কোনো মেসেজ থাকে উইথ মেসেজ ইনভ্যালিড আইডি ডট নোটিফাই ইউজার ডট বিল্ড। সো আমরা ইজিলি একটা অবজেক্টকে কনস্ট্রাক্ট করে ফেলতেছি। আচ্ছা, প্রক্সি ডিজাইন প্যাটার্ন। সো এই প্রক্সি ডিজাইন প্যাটার্ন আমরা দেখা যাবে যে অনেক সময় কোড করতে গেলে এমনি এমনি আমাদের লেখা হয়, হয়তো আমরা জানি না। যেমন হয় আমরা অনেক সময় ক্যাশিং ইউজ করি বা প্রোটেকশন ইউজ করি অ্যাক্সেসিং অবজেক্টে। তো এই সময় আমাদের আসলে প্রক্সি ডিজাইন প্যাটার্নটা ইউজ হয়। তো বললাম যে একটা ইমেজ আছে ইন্টারফেসের, সো একটা রিয়েল ইমেজ আছে আর একটা আছে প্রক্সি ইমেজ। সাপোজ সিনারিওটা বলি আগে, সাপোজ আমি একটা ইমেজ অ্যাক্সেস করতে চাই, যদি আমার ইমেজটা থাকে সেটা দিয়ে দিবে, আর যদি ইমেজটা না থাকে তাহলে হচ্ছে আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিবে। আচ্ছা, তো এইটা আমি কি করতে পারি, যেটা করতে পারি, আমার প্রক্সি যে ইমেজ, সে প্রক্সি ইমেজে দেখা গেল যে আমার রিয়েল ইমেজটা আছে প্রাইভেট। তো প্রক্সি ইমেজ ক্লাসে আমার রিয়েল ইমেজের ইয়াটা আছে। তো আমি যখন ডিসপ্লেতে কল দিলাম, আমরা যদি প্রক্সি প্যাটার্ন ডেমো এই ক্লাসে যাই, মেইন মেথডে ইমেজ হচ্ছে একটা নিউ প্রক্সি ইমেজ এবং ইমেজের নামটা পাঠাই দিচ্ছি। এখন ইমেজ ওয়ান যখন ডিসপ্লে দিলাম, যদি রিয়েল ইমেজ না থাকে তাহলে রিয়েল ইমেজটা ক্লাস ক্রিয়েট করে পাঠায় যাবে, আর যদি রিয়েল ইমেজ থাকে তাহলে রিয়েল ইমেজ অলরেডি আছে, রিয়েল ইমেজ ডিসপ্লে। আচ্ছা, সো আমরা মোটামুটি শেষ পর্যায়ে। এই যে এত কিছু বললাম, তো বলার পরে একটা জিনিস বলতে হয় যে এই যে ডিজাইন প্রিন্সিপালের আসলে যে কনসেপ্ট, এটা মানুষের মধ্যে ভ্যারি করে, কারণ এটা একটা ডিজাইন প্যাটার্ন। তো ডিজাইন মানে কি, আমি একটা সফটওয়্যার ডিজাইন করি, আমি যদি এখন সফটওয়্যার বাদ দিয়ে অন্য কোনো একটা কিছু ডিজাইনও করতাম, দেখা গেছে যে ডিজাইনটা একজনের সাথে আরেকজনের মিলতো না। বাট আমার কিন্তু ডিজাইন প্যাটার্ন না মিললেও আমার অবশ্যই কিন্তু গাইডলাইন মিলতে হবে, অর্থাৎ আমার ডিজাইন প্রিন্সিপালটা মিলতে হবে। ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এটা আমি রাখবো। এরপরে আমি কোন ডিজাইন প্যাটার্ন কোথায় ইউজ করি, এবং এটাও এনশিওর করতে হবে যে ওভার ইউজ না করি। এবং আলটিমেটলি এখানে একটা কথা বলেছে, নো বেস্ট মেথড। তো সাপোজ হইতেছে যে আজকে আমি যেটা লিখছি ডিজাইন প্যাটার্ন, ওকে ফাইন, ওয়ার্ক করতেছে ভালো, বাট এটা 1 বছর 2 বছর পরে এই ডিজাইন প্যাটার্নটা ইউজ না হলো। সো কোনো কিছু যে আলটিমেট বেস্ট এটা আমরা বলতে পারবো না। আর স্মেল এক্সিস্ট করতে পারে, মানে আমরা কখনোই কোড বেস থেকে 100% স্মেল ইউজ করতে পারবো না। অথবা দেখা গেছে যে রিফ্যাক্টর করতে গিয়ে একটা স্মেল আমরা 2টা বা 3টা স্মেল ইউজ করলাম, বদলে আরেকটা স্মেল আসে করছে। সো এটা হতে পারে। এটা হচ্ছে রিসোর্স। থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে আচ্ছা, চ্যাটে একজন প্রশ্ন করছে। আমাদের একটা স্ট্র্যাটেজি থাকতে পারে, অনেকের অনেক স্ট্র্যাটেজি থাকে, বাট বেসিক স্ট্র্যাটেজি ফলো করলে ভালো হয়। আমরা যখন রিফ্যাক্টর চেক করি, মানে কোড বেস থেকে স্মেল এবং রিফ্যাক্টরিং করতে যাব, তখন দেখবো যে ফার্স্ট অফ অল কোড স্মেল কিন্তু এটার একটা আউটকাম। আমরা যদি সলিড প্রিন্সিপাল ফলো না করি, তাহলে কিন্তু আমাদের একটা আউটকাম হচ্ছে কোড স্মেল। এটার কারণে কোড স্মেলগুলো জেনারেট হচ্ছে। সো আমাদের ফার্স্টে টাস্ক থাকবে যে আমার এই ক্লাসটা কি অ্যাকচুয়ালি সিঙ্গেল রেসপন্সিবিলিটি কি ফলো করে, নাকি এই কাজ, ওই যে একটা ছিল যে লার্জ ক্লাস, একটা স্মেল ছিল, এই লার্জ ক্লাসটা কখন আসে,
যখন হচ্ছে আমার একটা ক্লাস সিঙ্গেল রেসপন্সিবিলিটি গণনা করে। তো আমি যদি সলিডটাকে খুব ভালো মতো চেক করি, মানে অ্যাপ্রোচটা আমার কি থাকে যে এটা সলিড ফলো করতেছে কিনা, তখন কিন্তু আমি একটা স্মেল পেয়ে গেলাম কি, পেয়ে গেলাম হচ্ছে লার্জ ক্লাস। ঠিক আছে? আচ্ছা, আবার আমি দেখলাম যে একটা ক্লাস শুধু শুধু চাইল্ড ক্লাস ইনহেরিট করছে, কিন্তু ইমপ্লিমেন্ট করে নাই। সো ও কিন্তু ইন্টারফেস বা সিগ্রিগেশন ভায়োলেট করে, অথবা নাইলে লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল ভায়োলেট করে। সো আমরা কিন্তু আরেকটা স্মেল পাইলাম, যে স্মেলটার নাম কি ছিল, আমি জাস্ট একটু রিক্যাপ করে নিই। আচ্ছা, এই ব্যাপারে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে নর্মালি আসলে ডেভেলপার হয়ে, এজ এ ডেভেলপার আমরা আসলে জব ফিল্ড জিনিসটা কিভাবে ট্যাকল করি, এটা অনেক কিছু ক্রাইটেরিয়া হবে। যে লেটস এ ধরি যে জাহিন হচ্ছে ওয়েলডেভে আছে, আমি সেফালোতে আছি, আমাদের দুই কোম্পানির হয়তো স্ট্র্যাটেজি সেম না হতে পারে, বাট তার মানে এই না যে দুই কোম্পানির, এক কোম্পানি রাইট আর এক কোম্পানি রং। জিনিসটা হচ্ছে এটা টোটালি আমরা আসলে নর্মালি ক্লায়েন্ট বেসিসে কাজ করি। সো ক্লায়েন্ট আসলে যেরকম চায় ওই বেসিসে হচ্ছে আমাদের কাজ হয়। যে ক্লায়েন্ট যদি চায় হচ্ছে খুব আর্জেন্ট ডেডলাইন হয় যে আমার 2 দিনে দিতে হবে, ওই সময় আসলে দেখা যায় হয়তো আমরা কোড স্মেল অ্যাভয়েড করি অবশ্যই, বাট হচ্ছে হয়তো কিছু থেকেই যায় যেটা হয়তো পরে আমরা রিফ্যাক্টর করি। বা যদি দেখা যায় একটা লং টাইম দেয়, তো ওই ক্ষেত্রে যেটা দেখা যায় আমরা কোডটা একদম যতটুকু আমাদের সাইড থেকে পসিবল ছিল ততটুকু পারফেক্ট করার ট্রাই করি। মানে কোড রান করা কখনোই আমাদের মেন উদ্দেশ্য থাকে না, মেন উদ্দেশ্য হচ্ছে যে কোড যতটুকু ক্লিন পসিবল হয় ততটুকু যাতে করা হয়, এটা একটা জিনিস। আর স্মেল থাকবে, এটা নর্মাল জিনিস যে আমরা যদি মানে কোড ছাড়াই নর্মালি চিন্তা করি, যে একটা মেশিন যদি কোনো একটা ইঞ্জিনিয়ার বানায়, মেশিন তো আসলে কখনোই 100% এফিসিয়েন্ট হবে না। সো ওইখানেও একটা এরর থাকবে বা কিছু একটা থাকবে। সো এই ক্ষেত্রে যেটা হয় যে কোডের ক্ষেত্রেও সেম, যে আমাদের কোড হয়তো 100% অ্যাকুরেট থাকবে না। দেন আমাদের বেস অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হয়, যে কয়জন আমরা কাজ করতেছি, কতদিন পরে ডেডলাইন, এইসব ব্যাপার স্যাপার ডিসাইড করে হচ্ছে আমরা ডিসাইড করি যে কিভাবে হচ্ছে আমরা কাজটা আগাবো। সো এটা মেইন জিনিস, যে রিয়েল লাইফ প্রজেক্টে আমরা এই জিনিসগুলি ফলো করি। বাট একটা জিনিস যে একদম বেসিক জিনিস আসলে কখনোই আমরা, মানে আমার টাইম কম বাট এই জন্য হচ্ছে আমি ইনপ্রপার নেম দিয়ে দিলাম, লং ক্লাস দিয়ে দিলাম, এইটা জীবনেও করা যাবে না। তার মানে হচ্ছে তুমি আসলে কোড সম্পর্কে কিছুই জানো না। আর নর্মালি যদি বলি যে একটা টেক ইন্টারভিউ যখন নেওয়া হয়, ধরো তুমি হচ্ছে কোন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্ট, নট এ ট্রেনি, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্ট। সো বেসিক জিনিস থাকবে যে তুমি এগুলি জানো কিনা। তোমাকে হয়তো একটা মেথড দেখে বলবে যে এখানে কি ভুল আছে, হয়তো তোমরা কন্টেস্টে যা করবে ওইটা দিবে না, বাট হচ্ছে খুবই একটা মেথড দিয়ে বলবে যে এটাতে কি কোনো প্রবলেম আছে কিনা। বাট তুমি হয়তো সব ফাইন্ড আউট করতে পারলো না, তো ওইটা থেকে বুঝবে যে তুমি আসলে কোন লেভেলের, মানে কোন লেভেলের সিনিয়র। মানে তুমি কি একদম মিড লেভেল সিনিয়র, নাকি একদম সিনিয়র, নাকি হচ্ছে বিগিনার লেভেল, এটা ওই তোমার অ্যাপ্রোচ দেখেই বোঝা যায়। আর যদি এরকম হয় যে তুমি আসলে একদম কিছুই বুঝতে পারতেছো না, দেন ওই ক্ষেত্রে আসলে বুঝবে যে তোমার আইডিয়া কম, মোস্ট অফ দ্য কেস তোমাকে বাদ দিয়ে দিবে। So এটা হচ্ছে মেইন জিনিস, যে কোড স্মেল গুলি যে জাস্ট তোমার কন্টেস্টে লাগতেছে তা না। তোমরা হয়তো অনেকে এখানে হচ্ছে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার এরকম আছো। সো যখন হচ্ছে তোমরা কোনো একটা ইন্টারভিউতে ফেস করবা, এই জিনিসগুলি এক্সপেক্ট করে যে এটা খুবই বেসিক, তুমি জেনে আসছো। তুমি কখনো এটা বলতে পারবে না যে আমাদের এই কোর্স ছিল না, কোড রিফ্যাক্টরিং কোর্স ছিল না। এগুলো হচ্ছে বেসিক জিনিস বা বেসিক নলেজ বা যাই বলো, যে যে আসলে অনেকগুলি কোড করছে বা দেখছে সে আসলে এটা খুব ইজিলি জানে যে কখন আসলে কি করা লাগে। এটা হচ্ছে মেইন জিনিস, যে আসলে আমাদের রিফ্যাক্টরিং প্রসেসটা রিয়েল লাইফে এরকম ভাবে আমরা নর্মালি করি। আর কন্টেস্টের কথা যদি বলি, কন্টেস্টে তো আমরা অনেকগুলি দেখেছি, এটার ব্যাপারে পারভেজ হয়তো কিছু কথা বলবে। বাট মেইন যে জিনিসটা হচ্ছে তোমার সাইড থেকে যতটুকু বেস্ট পসিবল মনে হয় ওইটাই করবা। এখানে অনেকগুলি মেথড আছে, সব আমরা কভার করিনি। তার মানে এই না যে তুমি যদি ওইটা জানো ওটা তুমি ফলো করবে না, বা তোমার হয়তো মনে হতে পারে যে না এই কাজের জন্য এত কিছু না করা দরকার হতে পারে। বললাম না যে হয়তো আহ, তিনটা স্মেল রিমুভ করছে, একটা স্মেল আসা পড়ছে। তো এটা দেখা যায় ওভারঅল স্মেল যাতে কম থাকে, মানে এরকম যাতে না হয় 2-3টা ঠিক করতে করতে তোমার ওভারঅল স্মেল হয়ে গেছে 10টা, যেখানে করেই শুরুতে ছিল হয়তো 8টা। এটা যাতে না হয়, ওইটা থেকে যত বেস্ট কমানো যায় ওটা হচ্ছে তোমার মেইন গোল থাকবে আর কি। আচ্ছা জাহিন, তুই বল। আচ্ছা, তো বলতেছিলাম যে ফার্স্টে আরেকটা জিনিস বলি। আমরা রেফারেন্স হিসেবে রিফ্যাক্টরিং গ্রুপ এই ওয়েবসাইটটাতে গোথ্রু করবা, এখানে সবগুলো স্মেল সম্পর্কে বলা আছে, আর হচ্ছে সবগুলো ডিজাইন প্যাটার্ন সম্পর্কেও বলা আছে। সো ওইটা করার পর একটা ইমপ্লিমেন্টেশন করলে একটা আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে
আমাদের বেসিক ইয়া কি থাকবে যে কোড স্মেল ডিটেক্ট করার জন্য সলিড প্রিন্সিপাল ফলো করবে কিনা। তো আমি বলতেছিলাম যে একটা ক্লাস ধরলাম যে দেখলাম যে আমি শুধু ইনহেরিট করে রাখছি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন্টিমেসি, তারপরে হচ্ছে টেম্পোরারি ফিল্ড, এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবো যে কোনো একটা আনইউজড ফিল্ড রয়ে গেছে বা আনইউজড মেথড রয়ে গেছে। তো সেই জিনিসগুলা আসতেছে। সো এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে টাইম মেনটেনিং বলতে কন্টেস্টগুলোর যদি আমরা ফোকাস থাকি, কন্টেস্টগুলোর জন্য ফোকাস রাখলে আমাদের যেটা করতে হবে যে আহ, যেটা হয় একটা ক্লাস ডায়াগ্রাম ওরা দিয়ে দেয় আর হচ্ছে প্রবলেম সিনারিওটা দিয়ে দেয়। সো ক্লাস ডায়াগ্রাম থেকে কোড স্মেল কিছুটা ডিটেক্ট করা যাবে। ক্লাস ডায়াগ্রাম থেকে আমরা বাইর করতে পারবো যে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কি কি ভায়োলেশন আছে, কি কি ব্রেক আছে। তারপরে হচ্ছে কোড বেস দেখলেও আমরা বুঝতে পারবো। তারপরে হচ্ছে আমরা কোড বেসে চেক করব, যেমন হচ্ছে আমরা রং প্যারামিটার লিস্ট আছে কিনা। নরমালি দেখা গেছে যে একটা আমরা বেস্ট প্র্যাকটিস ফলো করি যে 2-3টার থেকে প্যারামিটার বেশি হলে আমরা ওটাকে চেষ্টা করি যে একটা অবজেক্ট আকারে বানিয়ে পাঠানো, তাহলে সুবিধা হয়। সো এটা একটা স্মেল যে প্যারামিটার লিস্ট বড় হলে সেটা। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে প্রজেক্টের আর্কিটেকচার। তো দেখা যাবে যে প্রজেক্টের আর্কিটেকচারটা আসলে কিভাবে আসে ওই শুরু থেকে। বললাম যে একটা ক্লাসের মধ্যে অনেক কিছু করা আছে। সো কোড স্মেলে রিফ্যাক্টরিং গুলোতে দেখতে পারবা যে সলিউশনে দেওয়া হচ্ছে এক্সট্রা ক্লাস। তো এক্সট্রা ক্লাস মানে কি, ওই যে লার্জ ক্লাসের সলিউশন যে এক্সট্রা ক্লাস, এর মানে হচ্ছে আমরা এখান থেকে আরো 2-3টা ক্লাস বানাবো। সো সেই সময় কিন্তু আমাদের একটা আর্কিটেকচার ক্রিয়েট করা হয়ে যায়। যেমন আমার একটা ক্লাসে লগ ইন রেজিস্ট্রেশন দুইটা কাজ করা আছে। এখন আমি কি করলাম, লগ ইনটাকে আলাদা ক্লাসে নিলাম, রেজিস্ট্রেশনটাকে আলাদা ক্লাসে নিলাম। ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখালাম ভ্যালিডটাকে আলাদা ক্লাসে নিয়েছি। সো এই এই ধরনের আর্কিটেকচার ডেফিনেশনগুলো ইম্পর্টেন্ট। সো কোড স্মেল ডিটেক্ট করা মোটামুটি হয়ে গেলে এরপরে আমরা দেখতে পারি যে কোডের রিপিটেশন কোথায় আছে এবং এই রিপিটেশনটাকে আমরা কি কোনো ডিজাইন প্যাটার্নে ফেলতে পারি কিনা। সো ওই ডিজাইন প্যাটার্নে ফেলতে হলে এটা ডিজাইন প্যাটার্ন বললাম যে এক একজনের সাথে এক একজনের মিলবে না, বা এক একজনের যেন চিন্তার সাথে এক একজনের মিলবে না। তবে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমি যদি শুধু একটা ইয়াকে সিঙ্গেল ডন বানায় ফেললাম এবং অ্যাকচুয়ালি আমার এটা দরকার নাই, মানে আমি চাই যে প্রত্যেকবার নিউ সার্ভিস ক্রিয়েট হোক বা নিউ ক্লাস ক্রিয়েট হোক এবং ভ্যারিয়েবলটা যে ইউজ করতেছে তার থাকুক। সেই ক্ষেত্রে কিন্তু আমার সিঙ্গেল টন ডিজাইন প্যাটার্ন ইউজ করে আমার লাভ নেই। সো আমাকে ইউজ কেস বুঝেও এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এটাই আমাদের অ্যাপ্রোচ হতে পারে। আচ্ছা, আমি একটা ব্যাপারে কথা বলি যে হয়তো এখানে অনেকগুলি টার্ম আছে যে তোমাদের কাছে হয়তো আনফেমিলিয়ার বা অনেক বেশি কনফিউজ, যে হয়তো এগুলি অনেক কিছুই জানো না, দেন আসলে কিভাবে প্রসিড করবা বা তোমার অ্যাকচুয়ালি কন্টেস্ট করবা কি করবা না, এটা একটা জিনিস। মেইন যে জিনিসটা হচ্ছে, যখন তুমি অ্যাকচুয়াল কোনো কম্পিটিশনে না যাবা, তুমি আসলে কখনোই তোমার অ্যাকচুয়াল লেভেলটা জানতে পারবে না। তুমি এখন জানো হয়তো, ধরলাম তুমি জানো যে তুমি হচ্ছে পারো না, বা তুমি অ্যাকচুয়ালি কতটুকু পারো না এটা তোমার জানতে হবে আগে। বা তুমি পারো, অ্যাকচুয়ালি কতটুকু পারো এটাও তোমার জানতে হবে। জাস্ট যে ইন জেনারেল একটা জেনেরিক বলে দিলা যে হ্যাঁ আমি পারি বা পারি না, এটা কখনো একটা কারেক্ট অ্যান্সার না। তো মেইন যে জিনিসটা হয়, লেটস সে তুমি এখন কিছু পারো না, তুমি হয়তো এটা এই কোড রিফ্যাক্টরিং কন্টেস্টে গেলা, দেন দেখা যাবে হয়তো কিছু জিনিস তুমি পারো, দেন ইটস এ গুড সাইন, তুমি এটা বুঝতে পারতেছো। হয়তো কিছু জিনিস পারো না, ওইটার প্রতি হচ্ছে তুমি ওয়ার্ক করতেছো। বাট তুমি যদি কখনো এই কন্টেস্ট গুলিতে পার্টিসিপেট না করো, দেন একটা হবে হয়তো তুমি 1-1 আছো, কিছুদিন পরে ফটোতে চলে যাবা, তুমি জানবা না যে কখন ফটোতে চলে গেছো। তখন তোমার অ্যাকচুয়াল প্রবলেম গুলি বের হবে। তুমি হয়তো দেখবা যে ধরো একটা জব পোস্ট আসছে, তুমি হচ্ছে দেখতেছো কি কি রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টে দেখলে তোমার এটা মিসিং আছে ওইটা মিসিং আছে, বা তুমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিতে গেলা, ওইখানে গিয়ে দেখলে এটা মিসিং আছে ওইটা মিসিং আছে। সো ওই মোমেন্টে আসলে চান্স পাওয়াটা, ওটা আসলে এরপরে তো আর তুমি নর্মালি চান্স পাবে না। নর্মালি একটা কোম্পানিতে একবার ইন্টারভিউ ফেল করলে নেক্সট টাইম হয়তো ডাকেন অনেক জায়গায়। সো এই জিনিসগুলো হচ্ছে তোমার আগে জানতে হবে, যে তুমি আসলে কতটুকু পারো না কি পারো না। ঠিক আছে, আমাদের সময় এই কন্টেস্ট গুলো ছিল না, কি কোড রিফ্যাক্টরিং কন্টেস্ট। তো দেখা গেছে আমরা শিখছি কিভাবে, যে আমরা হয়তো অনেক, যেটা বললাম যে অনেক কোড করছি। তো এখানে দেখছি যে আমি তো এই মেথডটা এইভাবে লিখছি, ও ছোট করছে কেন, ছোট করছে কিভাবে, ছোট করছে, এগুলি নিজেরা কোশ্চেন বা নিজেরা বুঝে নিছি। বা তোমরা যদি কন্টেস্ট গুলিতে পার্টিসিপেট করো, তুমি তোমার নিজের একটা জাজমেন্ট করতে পারবা যে কতটুকু ভালো হয়েছে বা কি হয়েছে। এবং এটা তো অবশ্যই তোমাদের হয়তো যারা সেটার আছে ওরা ফিডব্যাক প্রোভাইড করবে কোনটা কারেকশন বা কি।
দেন তুমি জানলা যে হ্যাঁ নেক্সট টাইম যাতে এটা ভালো করা যায়। তুমি যদি দেখা যায় যে মোটামুটি 3-4টা কন্টেস্ট অ্যাটেন্ড করো এরকম, নট নেসেসারি শুধু তুমি আসানুল্লাহটাই করবা, আর অনেক জায়গায় তো হয়। তো এরকম অনেক জায়গায় তুমি যখন অ্যাটেন্ড করবা তখন দেখবা কি তোমার স্কিলটা নর্মালি হচ্ছে স্কিল আপ হয়ে গেছে, তুমি তোমার মিস্টেক থেকে শিখতেছো। আর মিস্টেক করার ভয়ে যদি তুমি আসলে কোথাও পার্টিসিপেট না করো, এটা কোড রিফ্যাক্টরিং হোক, প্রোগ্রামিং কন্টেস্ট হোক বা যাই হোক, কখনো কোনো কিছু শিখতে পারবে না আর কি। ঠিক আছে, আর এই জিনিসটা মাস্ট লাগবে আর কি, যে কোনো জবে জব বা নিজের ক্ষেত্রেও। দেখা গেছে আমি অনেক সময় অনেকটা ভালো প্রজেক্ট করছিলাম, বাট কোড খুব মানে প্রজেক্টটা খুবই ভালো হয়েছে, বাট এটা মেনটেনেবল না। তো এক্ষেত্রে দেখা যায় যে ফিউচারে, ধরো কথার কথা, আমি হচ্ছে থার্ড ইয়ারে একটা প্রজেক্ট করছি, ওই সময় আমার নলেজ স্বাভাবিক খুব কমই ছিল। এখনো তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছি আরো 2 বছর ধরে, সেটা নলেজ গেইন হয়েছে। তো দেখা যেতেছে আমি যদি কোনো কারণে থার্ড থার্ড ইয়ারের প্রজেক্টটাকে মাইগ্রেট করতে চাই নতুন ওয়েতে, দেখা যাবে যে এটা বেশি ইজিয়ার হবে যে আমি নতুন করে লিখি। কারণ এটা হচ্ছে খুবই বাজেভাবে লেখা ছিল, বা মেনটেন করতে গেলে আসলে নতুন থেকে লেখা থেকে বেশি প্যারা। তো এইরকম সিচুয়েশন যাতে অ্যাভয়েড হয়, এইগুলির জন্য আসলে তোমার জানতে হবে তোমার উইকনেসটা কোন জায়গায় এবং কোন জায়গায় তোমার কাজ করতে হবে। নট যে তোমাদের তো নর্মালি প্রজেক্টও থাকে, প্রজেক্ট যখন করবা তখন দেখবা যে ওইখানে তোমার ইজিয়ার হইতেছে, বা যে কোনো জায়গায় তুমি যখন একটা জিনিস প্ল্যান করতে জানবা, প্ল্যান এক্সিকিউট করতে জানবা ঠিক মতো, দেন হচ্ছে ওই প্ল্যান থেকে এক্সিকিউটের মিস্টেক গুলি তুমি জানবা, দেন এটা রিয়েল লাইফ অনেক জায়গায় তোমার কাজে লাগে আর কি। সো এরকম যদি অনেকে থাকো যারা হয়তো মনে হইতেছে টার্মগুলো অনেক কঠিন বা অনেক কিছু হয়তো পারো না, আমি অ্যাডভাইস দেবো যে কিছু কন্টেস্ট তোমরা হচ্ছে অ্যাটেন্ড করো। অ্যাটেন্ড করলে আসলে দেখতে পারবা যে কোন কোন জায়গায় ভুল হইতেছে, এবং অবশ্যই মিস্টেক থেকে শিখতে হবে আর কি। জাস্ট ভুল করে গেলেও হবে না আর কি, দুইটাই খেয়াল রাখতে হবে। যে তুমি মিস্টেক যদিও করে থাকো, দেন তুমি ওটা সলিউশনও করতেছো, বাট পার্টিসিপেট না করলে আসলে এগুলি কখনো ক্লিয়ার কাট আইডিয়া নাও পেতে পারো। আচ্ছা, আই গেস হচ্ছে আমাদের সাইড থেকে মোটামুটি বলা হয়েছে, কোশ্চেন অ্যান্সার এরকম থাকতে পারে। আই গেস পারভেজ হচ্ছে এখন স্টার্ট করে দিতে পারে ও যদি কিছু বলা থাকে। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই আচ্ছা, আমি হচ্ছে পারভেজ আহমেদ অফ সিএসি 45 ব্যাচ থেকে বলছিলাম। তো এটা কোড রিফ্যাক্টরিং কম্পিটিশনটা আমাদের কার্নিভালের সেকেন্ড এডিশন এটা। সো সেকেন্ড টাইম হইতেছে। ফার্স্ট টাইম অনেকে পার্টিসিপেট করছে অ্যান্ড হোপফুলি তাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল। সো সেটার উপরে বেস করে আমরা সেকেন্ড টাইম অ্যারেঞ্জ করা হইতেছে এই জিনিসটা। তো আমি যেগুলা বলার কথা ছিল মোটামুটি সবকিছু ভাই অ্যাকচুয়ালি কভার করছেন। যে আমরা যখন স্টুডেন্ট লাইফে কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করি এসডি ল্যাবগুলোতে মেইনলি, সো দেখা যায় আমরা ডেভেলপ করতেছি, স্যারদেরকে দেখাচ্ছি, স্যাররা মার্ক দিচ্ছেন, পেয়ে চলে যাইতেছি। বাট আলটিমেটলি রিয়েলাইজেশনটা অনেক পরে আসে যে আমরা কি ধরনের কোড করতেছি বা কেমন কোড করতেছি, এটা আসলে অনেক পরে গিয়ে বুঝতে পারি। যেমন ভাইরা তাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছেন যে এই জিনিসগুলো এভাবে কাজ করে। তো স্বাভাবিক যে একদিনের 1.5 ঘন্টায় কেউ আসলে এই একটা প্রেজেন্টেশন দেখে কেউ অনেক ভালো কোড লিখতে পারবে এরকম তো অবশ্যই না। জাস্ট এই জিনিসগুলো এক্সপ্লোর করানো। যেমন আমার ক্ষেত্রে যেটা মানে যদি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি প্রথম দিকে অনেক কিছু জানতামই না যে আসলে ডিজাইন প্যাটার্ন বলতে কিছুটা এক্সিস্ট করে। সো অনেক পরে গিয়ে আমার জানা হয়েছে যে আসলে এই জিনিসগুলো এক্সিস্ট করে এবং এগুলো লিখলে আসলে কোড ভালো হয়। সো এই জিনিসগুলো যদি আরো আগে জানা যেত হয়তো আমি কিছু টুকটাক দেখতাম যে অ্যাটলিস্ট আমার কোডে কোনোভাবে ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করা যায় কিনা, বা আমি যেগুলো করতেছি সেটা আরেকটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় কিনা। এগুলা যে করতে আসলে খুব বেশি সময় লাগে সেরকম না, যে বাট যদি জানা থাকে দেখা যায় আমরা থিঙ্কিং বা থট প্রসেস যেটা ইন টোটাল থাকে সেই থট প্রসেসটা চেঞ্জ হয়। যে আমরা যখন আসলে একবারে 1-2 তে যখন আমরা অ্যাকচুয়ালি ওপি করি না বা ওপি আসলে খুব বেশি একটা জানি না, আমরা তখন গেম ডেভেলপ করি। সো তখনকার কোড বেস যেরকম হয়, আমরা যখন আমাদের যদি সেম কোড বেস অ্যাকচুয়ালি 2-1-এ করতে দেওয়া হয়, আমরা অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে থিঙ্কিং যদি করি, আমরা কোড বেস আরেকটু মডিউলার করতে পারবো। কারণ তখন আমরা অ্যাকচুয়ালি করি ফাংশনাল প্রোগ্রামিং 1-2-তে, আই গ্রাফিক্সের থ্রুতে। সো এই টোটাল জিনিসটা জানার পরে জাস্ট আমার যেটা মনে হয় যে আসলে কিছুটা থট প্রসেস চেঞ্জ হইতে পারে। যে আমি কোন একটা কোড লেখার আগে চিন্তা করতে পারি যে আমার কোডটাকে অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে হইতেছে কিনা, আমার কোডে কি কোনো স্মেল আমি জেনারেট করতেছি কিনা, খুব কমন স্মেল যেগুলো বললো ভাইয়েরা আর কি। সো এই জিনিসগুলো নিয়ে অবভিয়াসলি নিজেদের পরে পড়াশোনা করা লাগবে কিছুটা হইলো, কারণ আর দেখা লাগবে যে এক্সাম্পল কোড করা লাগবে বা নিজের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা লাগবে। এছাড়া আসলে যে পারা যাবে বা একদিন বা 1.5 ঘন্টার ইয়াতে আমি সবগুলো ডিজাইন প্যাটার্ন পারবো এরকম তো অবশ্যই না। ভাই অনেকগুলো ডিজাইন প্যাটার্ন কথা বলছেন যে কোনগুলো ক্রিয়েশনাল, কোনগুলো বিহেভিয়ারিয়াল, কোনটা ফ্যাক্টরি ডিজাইন, তো আমরা কখন ফ্যাক্টরি ইউজ করতে পারি, এই জিনিসগুলা। সো এই যে টার্মগুলো জানা যে অ্যাকচুয়ালি ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন বলতে কিছু একটা এক্সিস্ট করতেছে, বিল্ডার ডিজাইন প্যাটার্ন বলতে কিছু একটা এক্সিস্ট করতেছে, এই জিনিসগুলো নিয়ে পরে অ্যাকচুয়ালি নিজের দেখা লাগবে যে এগুলো আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি।
বা এখানে কিছু রেফারেন্স, এই কোডগুলো রেফারেন্স দেখা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো বিল্ডার এভাবে কাজ করতেছে, বা ডিজাইন প্যাটার্ন আমরা এই প্লেসে ইউজ করতে পারি, বা আমি কোথায় অ্যাকচুয়ালি অবজারভার ইউজ করতে পারি। তো এই জিনিসগুলা টোটালি ডিপেন্ড করে সেলফ স্টাডি এর উপরে। জাস্ট ভাইদের যে ইনসাইট গুলা। জি ভাই। আচ্ছা, এখানে ছোট একটা কথা বলি যে ধরো যারা হচ্ছে তোমরা এইচডি ল্যাব করতেছো, তোমাদের তো অনেকগুলি এইচডি ল্যাব আছে, ধরো সেকেন্ড ইয়ারে যারা আছো, এখানে ধরো যে সাদমান হচ্ছে অনেকগুলি ডিজাইন প্যাটার্নের কথা বলছে। তো তোমার তো আসলে টিচাররা কখনো বলে না যে তোমার ডিজাইন প্যাটার্ন ফলো করতে, তোমার তো বলে যে কোড বানাও, কোড রান করো, তাইলে হচ্ছে। তুমি এক একবার এক একটা ফলো করলা, ঠিক না? সো তুমি তখন আসলে খুব আরো ইজিলি তোমার ধারণা হলো একটা ফুল প্রজেক্ট তুমি একবার একটা প্যাটার্ন ফলো করতেছো, আরেকবার আরেকটা প্যাটার্ন ফলো করতেছো, কোড তো তোমার দুই ক্ষেত্রে রান হতেছে, বাট এটা যদি ফলো না করো, দুইবারে তুমি বাজে প্যাটার্ন ফলো করে রান করতেছো, এর থেকে বেটার হচ্ছে দুইবার দুই প্যাটার্ন ফলো করে রান করা। তুমি দেখো তোমার মানে 7-8টা এসডি ল্যাব আছে, তো একেবারে তুমি এক একটা প্যাটার্ন ফলো করো, তাহলে তোমার খুব ইজিলি হচ্ছে মানে আইডিয়া হয়ে যাবে, তোমার এক্সট্রা করে আর আলাদা প্রজেক্ট করাও লাগবে না। যেটা বলে যে হ্যাঁ টাইম পাওয়া যায় না এরকম কিছু, ওটা এক্সট্রা লাগে না, ওইখানেই তোমার কভার হয়ে যেতেছে। পারভেজ কন্টিনিউ করো। শোয়েব ভাইয়ের কথা এই মতোই যে আমরা অ্যাকচুয়ালি এসডি লাইভ আমাদের সবচেয়ে বেস্ট ওয়ে জিনিসগুলা রিয়েল লাইফে প্র্যাকটিস করার জন্য। এর আগে হয়তো বা দেখা যেত যে আমরা জানতাম না যে এরকম কিছু একটা এক্সিস্ট করতেছে। টিচাররাও অ্যাকচুয়ালি আমার মনে হয় না খুব বেশি এভাবে ফোকাস করে যে তোমার অ্যাকচুয়ালি এই প্যাটার্নগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। বাট তুমি যদি একটু আমাদের ইউনিভার্সিটির বাইরে যাও, দেখবা আসলে অনেকেই এগুলো নিয়ে মোটামুটি বেশ ভালো ধারণা রাখে, আইডিয়া রাখে। তো আমাদের সিএসসি ফিল্ডটা অ্যাকচুয়ালি জাস্ট আমাদের অস্টের মধ্যে না, ইন টোটাল চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি বাংলাদেশের স্কেলে, যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কি চলতেছে, বা ইন টোটাল যদি বলো যে গ্লোবাল স্কেলে অ্যাকচুয়ালি গ্লোবালের আমার সমবয়সী মানুষজন আসলে কতটুকু জানতেছে। তো সেই অনুযায়ী যদি কম্পেয়ার করা যায়, নিজে আসলে নলেজ বেস ট্রাই করা উচিত যে ওরকম যাতে থাকে অ্যাটলিস্ট কাছাকাছি, যে আমার বাকিরা কি কিরকম পরিমাণ জানতেছে আর আমি কিরকম পরিমাণ জানতেছি। তো যারা আচ্ছা, একেবারেই বিগেন। জি ভাই। হুম। এদিকে পারভেজ একটা কথা বলছে, এই কথাটা আমি একটু বলি যে ও যেটা বলছিল যে বাইরের ইউনিভার্সিটি চিন্তা করতে যে ওরা আসলে কিভাবে ফলো করতেছে। তো আমি ছোট একটা এক্সপিরিয়েন্স বলি, এটা হচ্ছে মেবি আরো 1 বছর আগের কথা, যাই হোক। তো আমি হচ্ছে যখন সেফালোতে ছিলাম তখন হচ্ছে আমাকে সেফালোর একটা রুলস আছে যে সেফালো হচ্ছে কিছু ইন্টার্ন হায়ার করে, কিছু কিছু ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে 4-1 ওদের ইন্টার্নশিপ থাকে, ওদের কোনো থিওরিটিক্যাল কোর্স থাকে না। আচ্ছা সাদমান, তুই চাইলে হয়তো শেয়ারটা অফ করতে পারো, এটা কি শেয়ার করা আছে কিছু? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। যেটা বলতেছিলাম যে মানে ওদের হচ্ছে কিছু ইন্টার্ন সেশন থাকে, তো ওইখান থেকে প্রত্যেক কোম্পানিতে 4-5 জন করে যায়। তো সেফালোতে এরকম ডিউ থেকে 4-5 জন আসছিল। তো ওদের জন্য ওই টাইমে হচ্ছে আমাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল যে ইন্টার্নদেরকে ট্রেন করে মানে ওদেরকে একদম বেসিকটা ক্লিয়ার করানো। তো আমি হচ্ছে ইন জেনারেল একটা সিলেবাস টাইপের ক্রিয়েট করছি যে হ্যাঁ, ধরি যে আমি আমার চিন্তাই করছি যে আমি ওই টাইমে আসলে কিরকম পারতাম, কি কি জিনিস জানা দরকার ছিল, কি কি জিনিস জানা লাগবে, এরকম একটা সিলেবাস টাইপের ক্রিয়েট করছি। তো প্রথম দিন যখন ওদের সাথে আসলে আমি মিটিং করি বা ওদের সাথে কথাবার্তা বলি, তখন দেখা গেছে যে এটার অলমোস্ট 50% ওরা অলরেডি একাডেমিকলি ক্লিয়ার করে আসছে। তা আমি ভাবলাম যে এটা তো আসলে ক্লিয়ার করা কথা না, মানে এজ এ 4-1 মানে আসলে নর্মালি চিন্তা করো যে আমাদের আসলে কি হইতেছে, আমরা এসডি ল্যাব করতেছি, কোড রান করতেছি, হইতেছে নাম্বার পাইতেছি, চলে আসতেছি, ঠিক আছে। বাট এই যে জিনিসগুলি আছে এগুলি কিন্তু ওরা ওদের ল্যাব প্রজেক্টে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছে। সো দেখা গেছে ওদের যে সিলেবাস বানাইছিলাম ওইটা এডিট করে হচ্ছে আমি আবার নতুন করে আরো অ্যাডভান্স কিছু জিনিস অ্যাড করে ওদের বাকি ট্রেনিংটা দিছি। তো এই জিনিসটা যে তুমি যখন ইন্ডাস্ট্রি থেকে বের হবা তুমি একটা জিনিস জানতেছো, আর অন্যান্য ইউনিভার্সিটি পোলাপান ওরা দেখা যায় এই জিনিসটা আগে থেকে জেনে আসে। সো এখানে একটা ডিফারেন্ট মানে ক্রিয়েট করে, ঠিক আছে। জিনিসটা এরকম না যে ও যে আসলে ওই ইউনিভার্সিটি পড়তেছে এটা জাস্ট ওইটার জন্য হইতেছে, নিজের অবশ্যই এটা এফোর্ট আছে। তো এফোর্টটা আসলে তোমার সাইড থেকে দিলেও আসলে দুজনের ক্যাপাবিলিটি ইকুয়াল হবে আর কি, ঠিক আছে। সো ইউনিভার্সিটির যে প্রজেক্ট এটা খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ে যেটাতে হচ্ছে আমরা এই জিনিসগুলি করতে পারি। কারণ ও পারতেছে তুমি পারতেছো না, এটা কোনো লজিক হতে পারে না যখন তুমি একটা ইন্টারভিউতে যাবা বা ইন ফিউচার কাজ করবা। এইগুলি আসলে নিজে থেকে ক্রিয়েট করলে মানে আসনুল্লাহ বললে যে তুমি এই সিঙ্গেলেটন ডিজাইন প্যাটার্ন ফলো করতে পারবে না, এটা তো কোনো রুলস নেই, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে তুমি কোনো কিছু ফলো করতেছো না, আলটিমেটলি তোমার লার্নিং হচ্ছে একদম জিরো কাছাকাছি। সো এইটা আসলে যতটুকু অ্যাভয়েড করা যায় ততটা ভালো আর কি। তো পারভেজ বলো। হ্যাঁ। তো এটাই যে অ্যাকচুয়ালি জাস্ট নিজের চিন্তা ভাবনা যে অস্তে এভাবেই করাইতেছে, তো এভাবেই করা লাগবে, বাকিরা এভাবে করতেছে এরকম করে করি, এরকম না করে যে আমার কারেন্টলি আমি যে প্রজেক্টে কাজ করতেছি এই প্রজেক্টের বেস্ট প্র্যাকটিসেস গুলো কি হইতে পারে, বা আমি গিটহাব যেগুলো মেনটেন করতেছি এটা কি বেস্ট প্র্যাকটিস হইতেছে কিনা, বা আমার প্রজেক্টে আমি কি কি ধরনের ভালোভাবে প্রজেক্ট করতে পারি, এই জিনিসগুলো একটু চেক আপ রাখলে আই গেস মোটামুটি সবার জন্যই ভালো। আলটিমেটলি 4 ইয়ার্স পরে মানে ইনিশিয়ালি এগুলো আউটপুট অ্যাকচুয়ালি ইনিশিয়ালি বোঝা যায় না,
যে আমি যে কোডিং বেসে টাইমগুলো দিচ্ছি মনে হচ্ছে যে খুব বেশি লাভ করতে চান্স, আমি তো A+ পাইতেছি, বাট এগুলোর বেনিফিট গুলো দেওয়া শুরু করে অ্যাকচুয়ালি তুমি যখন ইন্ডাস্ট্রিতে যাওয়া শুরু করবা বা অ্যাকচুয়ালি যখন 4th ইয়ারের শেষে যখন অ্যাপ্লাই করা শুরু করবা তখন বুঝবা যে অ্যাকচুয়ালি তোমাকে বাকিদের থেকে কি ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তোমাকে দিতেছে। যে তুমি হয়তো ইউনিট টেস্টিং নিয়ে জানো বা কোনো একটা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট নিয়ে জানো, বাকিরা হয়তো এটা নিয়ে আইডিয়া রাখে না, তো তুমি বলতে পারো যে ঠিক আছে আমি এটা নিয়ে জানি, দ্যাটস আ বাজওয়ার্ড কাইন্ড অফ। তো এই টাইপ কিছু নলেজ যে অ্যাকচুয়ালি জেনে রাখা বা নিজের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করলে সুন্দর করে বলা যায়। এখন অনেকেই বলতে পারে যে ভাই আমি তো ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন জানি, বাট যদি তোমাকে জাস্ট কোশ্চেন করে এন্ড তুমি যদি ওটা নিজে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট না করো একটা সার্টেন পর্যায়ে গিয়ে আসলে আটকে যাবে। সেগুলো আসলে যে মিথ্যা বলে পার পেয়ে যাওয়া যাবে জাস্ট থিওরি পড়ে, এরকম বিষয় আমার কাছে মনে হয় না। তো ওরকম জিনিসপত্র যদি যখন সুযোগ থাকে তখন ইমপ্লিমেন্ট করে ফেললে ভালো। আর এই জিনিসগুলা আমাদের যেই কোশ্চেন সেট করা হবে রিফ্যাক্টরিং এর টাইমে ওই জিনিসগুলো মাথায় রাখা হবে, যাতে আমরা মেইনলি আমাদের ফোকাস তিনটা পার্টে থাকবে। একটা হচ্ছে ওপি, দেন কোড স্মেল, আর বোনাস পার্ট হিসেবে থাকবে আমাদের ডিজাইন প্যাটার্ন। সো লাস্ট টাইম আমাদের ডিজাইন প্যাটার্নের উপর কোনো মার্ক ছিল না, বাট এবার কিছু বোনাস মার্ক থাকতে পারে, বা বোনাস মার্ক থাকবে বলা যায় আর কি, যে আমরা যদি কোনো ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে পারি ওটা আমাদের জন্য একটা অ্যাডিশনাল মার্ক বিয়ার করবে। আর ওপি বেসিক মোটামুটি সবারই আছে, বাট এখন দেখার পালা হচ্ছে বেসিক্যালি আমরা আসলে কতটুকু ওপি জানি বা কতটুকু আসলে ওপি বুঝি এই জিনিসগুলা। যে আমি ওপি মানে জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এতটুকুই, নাকি অ্যাকচুয়ালি আমি রিয়েল লাইফে কোনো একটা সিনারিও বেস করে ওখান থেকে গেস করতে পারি যে অ্যাকচুয়ালি আমার অবজেক্ট ওরিয়েন্টেড থিঙ্কিংটা ঠিক হইতেছে কিনা। তো এই জিনিসগুলা চেক করা। আর যারা বিগিনার, অবভিয়াসলি ভাই যেটা বলছেন যে আমরা আসলে টেস্ট করা যায় আমি আসলে কতটুকু জানি কতটুকু জানি না, কারণ যখন আমি অ্যাকচুয়ালি জানবো যে আমি আসলে কি কি জানি না, ঠিক তখনই আমি বুঝতে পারবো যে আমার ওই জিনিসগুলো জানা উচিত। নাহলে আমি আসলে সবসময় অবলিভিয়াসই থাকতেছি যে আমি আসলে কোন কোন জিনিসগুলো জানি না। তো কোন জিনিস জানি না এটা জানাই অ্যাকচুয়ালি আসলে একটা হিউজ একটা অ্যাডভান্টেজ, এটা আমার কাছে মনে হয় পার্সোনালি। তো এটার জন্য আমি বলবো যে যারা অ্যাকচুয়ালি হয়তোবা যারা এখন কারেন্টলি আছে 44 জন, সবাই প্রবাবলি সেম লাইনই থাকবো হয়তোবা, দ্যাটস ওয়াই এই 10টা বা 10টার পরে অবধি সময় দিয়ে আসো। তো যারা পার্টিসিপেট করবা হোপফুলি তাদের জন্য এই জিনিসটা ভালো হবে। এটাই আমার সাইড থেকে, আর তেমন কিছু বলার নেই। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি মিটিং এর ওয়ার্কশপের শেষের দিকে চলে আসছি। তো যারা এখনো রেজিস্ট্রেশন করা নাই আর কি, এখানে আশা করি সবাই রেজিস্ট্রেশন করছে, আর যারা করা নাই ওদেরকে বলবো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলতে আর কি, যেহেতু আমাদের 30 তারিখ হলো প্রিলিমিনারি কন্টেস্টটা হবে, দেন ওখান থেকে সিলেক্টিভ কিছু টিমকে ফাইনাল রাউন্ডে সিলেক্ট করা হবে এই আর কি। আর আমাদের কোড রিফ্যাক্টরিং এর পাশাপাশি আরো কিছু সেগমেন্ট আছে, আমি সবাইকে বলবো ওই যারা যারা ইন্টারেস্টেড আছে ওরা যাতে ওই ইভেন্ট গুলাতে রেজিস্ট্রেশন করে ফেলে আর কি। হ্যাঁ ফারুজ ভাই বলেন। পার্টিসিপেন্টদেরকে বা যারা এখানে ছিল তাদের জন্য মেবি স্লাইডটা রিভিল করে দিলে ভালো হয়, যে যাতে দেখতে পারে যেখানে কি কি ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা একজন স্লাইড, মেসেজে বলছে, সো পিডিএফ করে শেয়ার করে দেওয়া যেতে পারে। আচ্ছা স্লাইডটিকে এখানে দিয়ে দিব না পোস্টে দিয়ে দিব, কোনটা করলে বেটার হয় সবার জন্য? আচ্ছা আমি এটা শেয়ার করে দিতেছি। অপু ভিউয়ার অ্যাক্সেস দিয়ে দিও ঠিক মতো যাতে এডিট না হয়। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ ফারুজ ভাই। আচ্ছা আমি লাস্ট কিছু জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের কন্টেস্টের পার্টিসিপেশন বা আমরা যখন কোড রিফ্যাক্টরিং এর লাস্ট আইওটিতে পার্টিসিপেট করছিলাম, তো সেটার ব্যাপারে। তো ইনিশিয়ালি আমাদের আইডিয়া বা থট প্রসেস এরকম ছিল যে আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে ডিরেক্ট করি যে আমরা যেগুলা খুব কমন কোর্স মেল এই জিনিসগুলা ফার্স্টে ক্লাস ডায়াগ্রামটা ভালো করে দেখা, ফুল চেক করা যে ফুল ক্লাস ডায়াগ্রাম আমার কিভাবে আছে। সেখানে অ্যাকচুয়ালি আমার কোনো ক্লাস
চাইল্ড ক্লাস করা যেতে পারে কিনা, বা কোনো ইন্টারফেস আসলে জেনারেট করা যেতে পারে কিনা, বা প্রয়োজনীয়তা আছে কিনা। তো আগে ফুল ক্লাস ডায়াগ্রামটা মাথায় মোটামুটি একটা মাইন্ড ম্যাপ করা যায় এভাবে কাজ করতেছে। সো ওইটা হওয়ার পরে দেন আমরা কোড বেসে যাই, যে কোড বেসের মধ্যে কমন কিছু কোর্স মেল যেগুলো থাকে, যেগুলো আমাদের এখন এই জায়গায় এক একজন এক এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারে। যে কোন আমরা কি একটা কোর্স মেল ধরে দেখবো যে সব ক্লাসে সেম কোর্স মেল এক্সিস্ট করে কিনা, বা ওই কোর্স মেল কোন কোন ক্লাসে এক্সিস্ট করে এভাবে আমি নিয়ে যেতে পারি। অথবা একটা ক্লাসের মধ্যে কোন কোন কোর্স মেল জেনারেট হয় এটা এভাবে আগানো যেতে পারে। এটা যার যার প্রেফারেবল। সো এটার পরে যখন কোর্স মেল হওয়ার পরে আমরা মোটামুটি যখন একটা আইডিয়া পাইছি যে হ্যাঁ আমাদের এখানে এই কোর্স মেল গুলো আসলে এক্সিস্ট করতেছে, সো ওইটার পরে গিয়ে দেন হচ্ছে আমরা অ্যাকচুয়াল কোড রিফ্যাক্টরিং বা টোটাল কোডগুলা চেঞ্জ করা শুরু করা। দেন সেটার পরে যে আমাদের কারেন্টলি যখন আমাদের স্মেল গুলো মোটামুটি কিছুটা রিমুভ করা হয়েছে, দেন সেটার পরে গিয়ে আমাদের ডিজাইন প্যাটার্ন গুলো ইমপ্লিমেন্ট করা শুরু হয়। যে আমার কোর্স মেল মোটামুটি রিমুভ করা শেষ, সো আমি এখন বসে বসে দেখতে পাই যে আমার এখানে এই ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করলে আমার কোডটা আরেকটু মেইনটেনেবল হয়। সো এই টোটাল একটা টেমপ্লেট টাইপ ফলো করা যেতে পারে, যে আমরা ফার্স্টে এই জিনিসটা দেখবো, দেন এটা, দেন এটা। সো এটা পার্সন টু পার্সন আসলে ভ্যারি করতে পারে খুব ইজিলি। এটা কোন স্পেসিফিক এটাই ফলো করতে হবে এরকম কিছু নাই আসলে। ভাই একটা কমেন্ট আসছিল, একটু দেখবেন। ভাই সাদমান ভাই, আপনি কি বলবেন, অ্যানসার করে বলবেন? আপনি কি আছেন? আচ্ছা, তিনজন যদি আমি থাক, বলবো। জি ভাই বলতে পারেন। আচ্ছা পারভেজ, তুমি আমার পরে তুমি তোমার কিছু কথা থাকলে add করো, হ্যাঁ? জি ভাই। আচ্ছা, কোড রিফ্যাক্টরিং এ তিনজনের আসলে তিন রকমের কাজ আছে। যেহেতু ক্লাস ডায়াগ্রাম দেয়, সো ক্লাস ডায়াগ্রামটা থরোলি একজনের আসলে দেখতে হবে। এবং ক্লাস ডায়াগ্রাম কিন্তু ওরা একটা সামারি দেয়। তো এই ক্লাস ডায়াগ্রাম থেকে অনেক কিছু ফাইন্ড আউট করা পসিবল, যে আসলে কোনখানে কোন ফ্লজ আছে। তো একজন ক্লাস ডায়াগ্রামটা দেখলো, ইন দ্য মিন টাইম হচ্ছে কোড বেস থেকে যেই প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলা মানে স্মেলগুলা সেগুলো একজন ফাইন্ড আউট করলো। আর হচ্ছে আরেকজন যে আসলে অ্যাকচুয়ালি ডিজাইন প্যাটার্ন নিয়ে পড়াশোনা করছে, আহ, বা নলেজটা আইডিয়াটা ভালো, সে সেখান থেকে ডিজাইন প্যাটার্নটাতে কিভাবে ফালানো যায় সেটা একটা ফাইন্ড আউট। সো এইভাবে আসলে কাজটা ভাগ করতে পারা যায়। ঠিক আছে, তো ক্লাস ডায়াগ্রাম যেহেতু করতে বেশি সময় লাগার কথা না, ক্লাস ডায়াগ্রাম করার পরে দুইজন মিলে কোর্স মিল খোঁজা শুরু করবে। সো এই দুইজন মিলে খোঁজা শুরু করলে তখন এটা ফাইন্ড আউট ইজি হবে। সো এইটা একটা ডিফিকাল্টিস ফেস করা যায়, যে আচ্ছা আমি কোড স্মেল আছে বুঝতেছি কিন্তু স্মেলের নামটা মনে নেই। এটা একটা কমন সিনারিও হয়। সো এইটা মাথায় রাখতে হবে যে এটা কিভাবে ইয়ে করা যায়। পারভেজ, তুমি বলতে পারো। সাদমান ভাইটাই মোটামুটি এই প্যাটার্নই, যে আমরা